আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি ক্লাস শুরু করে দিব। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমি ক্লাস শুরু করে দিব। আজকে শতকরার আমি বলবো যে মানে যতগুলো টপিক আছে শতকরার মধ্যে, তার মধ্যে যদি আমি 3টা টপিককে বলি যে খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা টপিকের ক্লাস আজকে। এতটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং সবাই একটু মনোযোগ দিবেন ক্লাসে। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন শুধু। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে আমি 2টা অঙ্ক রেখে গেছিলাম, ওই 2টা অঙ্ক শেষ করে আমরা ওই টপিকটা শুরু করব। একটা অঙ্ক হচ্ছে 78 79, এই 2টা ছিল বাকি, তাই না? 78 79 বাকি ছিল, 78 এবং 79। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আচ্ছা, আমি 78 এবং 79 এই 2টা শেষ করব। এই 2টা শেষ করার পরে আমরা নতুন টাইপে চলে যাব। খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা, খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাস থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। হ্যাঁ, দেখবেন মাঝে মাঝে এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। ওকে, তাহলে 78 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। 78 নম্বর প্রশ্ন। দেখেন 78 নম্বর প্রশ্নে কি বলছে। 78 নম্বর প্রশ্নে বলছে, জি ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, 78 নম্বর প্রশ্নে বলছে একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটগুলোর 55% পায়। উক্ত নির্বাচনে 20% ভোট বাতিল হয়। যদি মোট ভোটের সংখ্যা 7,500 হয়, তবে অন্য প্রার্থী কতগুলো বৈধ ভোট পেয়েছিল? আচ্ছা, ওকে, দেখেন এখানে কি বলছে। সবাই আমি একটু বলি, অনুরোধ করছি আজকের ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে করবেন, কারণ আজকের ক্লাসে এত গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা পড়াবো এবং মানে বিভিন্ন বইয়ে বিভিন্ন নিয়মে করা আছে, বাট আমরা এক নিয়মে সব সলভ করে ফেলবো, একটা নির্দিষ্ট নিয়মে সব সলভ করে ফেলবো। ঠিক আছে, দেখেন। আচ্ছা, তাহলে বলছে একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে মোট বৈধ ভোটগুলোর 55% পায় একজন। আচ্ছা, বৈধ ভোট মানে কি? মানে দেখবেন যে কেউ কেউ ভোট দেওয়ার সময় দেখা যায় সিল ঠিক মতো পড়ে নাই, ওইগুলো বৈধ ভোট না, ওইগুলো হচ্ছে বাতিল ভোট। হ্যাঁ, সিল ঠিক মতো জায়গা মতো পড়ে নাই, অথবা দেখা গেল একজন যে একজন ভোটার ভোট দিতে যায় 2-3টা মার্কায় সিল মারছে, তখন তার ওই ভোটটা কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। তার মানে বৈধ ভোট বলতে আসলে যেগুলো কাউন্ট হয়েছে, হ্যাঁ, আর আর যেগুলো কাউন্ট হয়নি সেগুলো অবৈধ ভোট না, মানে সেগুলো হচ্ছে বাতিল ভোট। হ্যাঁ, ওইগুলো ভোট কাউন্ট হয়নি। ওকে, আচ্ছা, তাহলে তাহলে একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে মোট বৈধ ভোটগুলোর 55% পায় একজন। তাহলে এখানে দেখেন, তার মানে এখন বলছে উক্ত নির্বাচনে 20% ভোট বাতিল হয়, তার মানে টোটাল যে ভোট তার 20% ভোট বাতিল হয়ে গেছে। বলছে যদি মোট ভোটের সংখ্যা 7,500 হয়, তবে অন্য প্রার্থী কতজন বৈধ ভোট পেয়েছিল? অন্য প্রার্থী বলতে কাকে বোঝাচ্ছে? এই যে 55% যে পাইছে না, এই প্রার্থী না, এই প্রার্থী বাদে আরেকজন যে আছে সেই প্রার্থী বৈধ ভোটগুলোর কতগুলো পাইছে সেটা বের করতে বলছে। তাহলে এই জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, যেহেতু নির্বাচনে 20% ভোট বাতিল হয়েছে, তাহলে আমাকে আসলে, তাহলে আমি যদি বলি যে বাতিল ভোট, এই যে বাতিল ইজ ইকুয়াল টু 20%, তাহলে বৈধ কত? বৈধ টোটাল 100%, তাহলে 100% থেকে বাতিল 20% বাদ দেন। 100% মাইনাস 20% ইজ ইকুয়াল টু 80%। এই যে 80% হচ্ছে বৈধ ভোট। কার 80%? এই যে মোট যে ভোট, এই যে দেখেন, যদি মোট ভোটের সংখ্যা 7500 হয়, তার মানে এই মোট ভোটের যে 7500 না, এই 7500 80% হচ্ছে মানে বৈধ ভোট। তাহলে অতএব বৈধ ভোট ইজ ইকুয়াল টু এই 7500 এর মানে গুণ 80%, মানে 80 ডিভাইডেড বাই 100। এই 2টা শূন্য দিয়ে এই 2টা শূন্য ক্যান্সেল। এখন দেখেন, এই 75কে 80 দিয়ে গুণ করলে শূন্য বসে গেল। এবার 8 দিয়ে গুণ করেন, 5 8 40 শূন্য হাতে কত? 4, 4 7 28 4 32, তার মানে 3200 ভোট। খেয়াল করেন, না 7 হচ্ছে 56, সরি ভুল হয়েছে। তাহলে শূন্য বসলো, 5 8 40 শূন্য হাতে 4, 7 8 56 আর হচ্ছে 4 60, তার মানে 6000 ভোট। তার মানে বৈধ ভোট 6000, তার মানে টোটাল ভোট 7500, তার মধ্যে বৈধ ভোটের সংখ্যা হচ্ছে 6000।
এই যে 6000 বৈধ ভোট না, এখন এই বৈধ ভোটগুলোকে এখন 100% বিবেচনা করতে হবে। আমার কথা কি বুঝছেন? এখন এই 6500 বৈধ ভোটের মধ্যে একজন প্রার্থী 50%, 55% ভোট পাইছে, 55% ভোট পাইছে। এখন কিন্তু আপনাকে চিন্তা করা যাবে না যে এই 80%-এর 55% না। যে মনে করেন না যে এই 80% থেকে 55% বাদ দিবেন, এরকম মনে করেন না। মানে এখন আপনি বৈধ ভোট 6000, তার মানে এখন আপনার টোটাল ভোটের সংখ্যা 6000 মনে করে চিন্তা করতে হবে। এখন আপনি আর ওদিকে নাই, এখন টোটাল এই 6000-এর মধ্যে হিসাব করতে হবে। এই 6000-এর মধ্যে একজন পাইছে 55%, তাহলে আরেকজন কত পাবে আপনারা বলেন? একজন যদি 55% পায় 6000-এর মধ্যে, তাহলে আরেকজন পাইছে এই 100 থেকে 55 বাদ দেন, তার মানে 100% মাইনাস 55% ইজ ইকুয়াল টু 45%। তার মানে অন্য প্রার্থী পাইছে 45%। কার 45%? এই মোট ভোটের না, কিন্তু এই বৈধ ভোটের 45%। এই দেখেন অন্য প্রার্থী বৈধ ভোটগুলো কত পেয়েছিল, তাহলে এই 6000-এর 45% হচ্ছে অন্য প্রার্থী পাইছে, এটাই আমাকে বের করতে হবে। তাহলে অন্য প্রার্থী পায় বৈধ ভোটগুলোর এই 6000-এর 45%, তাহলে 6000 এর মানে গুণ 45% মানে 45 ডিভাইডেড বাই 100। এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য ক্যান্সেল। এখন এই 60 আর 45 গুণ করলে এই শূন্য প্রথমে বসে গেল, এই 6 আর 5 গুণ করলে 5 6 30 শূন্য হাতে 3 4 4 24 আর 3 27, তাহলে 2700। তার মানে অন্য প্রার্থী মোট বৈধ ভোটগুলো 2700 ভোট পাইছিল। বুঝছেন কিনা বলেন? তার মানে এখানে আপনার যেহেতু ভোট কিছু নষ্ট হয়েছে, গতদিন যে অঙ্ক করছিলাম সেখানে কোনো ভোট নষ্ট হয়েছিল না, মোট ভোটের সংখ্যা ইজি কাউন্ট হয়েছিল। আর এখানে মোট ভোট 7500 হইলেও কাউন্ট হয়নি কিন্তু 7500, কারণ কিছু 20% ভোট নষ্ট হয়েছে। তাহলে 20% নষ্ট হইলে 80% ভোট ভালো আছে। তাহলে এই 7500 80% ভোট, অর্থাৎ এই হলো বৈধ ভোট। এই বৈধ ভোটের মধ্যে একজন পাইছে 55%, তাহলে আরেকজন কত পাবে? 100 থেকে 55 বাদ দিলে 45%। তার মানে এই যে 6000 যে বৈধ ভোট, এই 6000 বৈধ ভোটের 45% পাইছে অন্যজন, তার মান হচ্ছে 2700। ঠিক আছে, ওকে, আশা করি বুঝছেন। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 78 এর পর 79। 79তে বলছে একজন ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন। একজন ব্যক্তি যা ইনকাম করেন সেই ইনকাম থেকে 5% ইনকাম ট্যাক্স দেন। হ্যাঁ, তিনি 600 টাকা আয়কর দিলে তার মোট আয় কত? খেয়াল করে দেখেন, মনোযোগ দেন। সে আয়কর দেয় কত? আয়কর ইজ ইকুয়াল টু 5%। তার মানে আয়কর হচ্ছে 5%। আর আয়করের অ্যাকচুয়াল পরিমাণ কত? আয়করের অ্যাকচুয়াল পরিমাণ 600 টাকা। দেখেন পার্সেন্টেজে আয়করের পরিমাণ হচ্ছে 5%, আর আয়করের অ্যাকচুয়াল পরিমাণ হচ্ছে 600 টাকা। তার মানে এইটাও কিন্তু আয়কর, এটাও কিন্তু আয়কর, অর্থাৎ এই 5% আসলে এই 600 টাকাকে বোঝাচ্ছে। এই 600 টাকা হচ্ছে অ্যাকচুয়াল অ্যামাউন্ট, আয়করের অ্যাকচুয়াল অ্যামাউন্ট, আর এটা হচ্ছে আয়করের পার্সেন্টেজ। তাহলে এটাও আয়কর, এটাও আয়কর, তার মানে এই 5% আর 600 একই জিনিস। তাহলে আমরা বলবো 5% ইজ ইকুয়াল টু 600 টাকা, তাহলে 1% ইজ ইকুয়াল টু 600 ডিভাইডেড বাই 5। আর যেহেতু তার ইনকাম চাইছে, তার মোট আয় মানে 100%। মোট আয় মানে কি? 100%। তাহলে 100% ইজ ইকুয়াল টু 600 গুণিতক 100 ডিভাইডেড বাই হচ্ছে 5। এই 5 দিয়ে 100-র মধ্যে যাবে 20 বার। এই 20 এই 2 আর 6 গুণ করলে 12, এখানে একটা শূন্য আর এখানে দুইটা শূন্য, মোট 3টা শূন্য, তাহলে 12000 টাকা তার ইনকাম হচ্ছে, মোট হচ্ছে 12000 টাকা। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে। কোনো প্রশ্ন আছে? ইজ দেয়ার এনি কোশ্চেন? ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাব আজকের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সবার কাছে আমার একটা অনুরোধ, ক্লাসটা শেষ পর্যন্ত করবেন। আর ক্লাসের প্রথম 20টা মিনিট না হয়তো 15 মিনিট, যতই খারাপ লাগুক, যতই কষ্ট লাগুক এবং যতই বোরিং লাগুক, একটু মনোযোগ দিয়ে বসে থাকবেন যে দেখি কি বলে। বোরিং লাগুক না, 15 মিনিট বোরিং লাগুক, এই বোরিং 15 মিনিট যদি উপভোগ করতে পারেন, তারপরে যে জটিল জটিল অঙ্কগুলো যে সমাধান করবেন কত সহজে, তখন আপনার ভালো লাগবে যে আসলেই তো। এই জন্য থিওরি বোঝানোর সময় বোর ফিল করবেন না। হ্যাঁ, মানে মনোযোগী হয়ে থাকবেন। নেক্সট আমরা যাব হচ্ছে, আমি আজকে সলভ করা হচ্ছে আপনাদেরকে এখান থেকে 90 নাম্বার কোশ্চেন থেকে। দুইটা অঙ্ক থেকে যাচ্ছে, তো দুইটা কালকে করাবো, সমস্যা নেই। 90 থেকে সলভ করাবো। দেখেন এই যে এই টাইপ, এবং আপনারা জানেন যে এই টাইপের কোশ্চেন কত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন যে এই টাইপের কোশ্চেন কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু মজার বিষয় হচ্ছে এই টাইপের কোশ্চেন সলভ করতে যায় অনেকেই কনফিউশনে ভোগে যে কিভাবে শুরু করব। কিন্তু এই টাইপের কোশ্চেন যেভাবে আসুক একটা নির্দিষ্ট নিয়মে সলভ করা যায়। এবং আজকে যে নিয়মটা শিখবো সেই নিয়মটা কালকে আরো কত জায়গায় যে ব্যবহার করবো আপনি কল্পনা করতে পারবেন না। দেখেন, প্রথমে 10 থেকে 15 মিনিট আমাকে সময় দিবেন প্লিজ। কাপড়ের মূল্য 20% কমে গেলে কাপড়ের ব্যবহার শতকরা কি পরিমাণ কমালে,
কি পরিমাণ বাড়ালে কাপড় বাবদ কোনো খরচের পরিবর্তন হবে না। আচ্ছা, এইগুলো কিন্তু অনেক সময় বলবে তেলের মূল্য 20% বেড়ে গেলে তেল বাবদ খরচ, তেলের ব্যবহার খরচ কি পরিমাণ কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। চালের মূল্য বেড়ে গেলে বা কমে গেলে, কাপড়ের মূল্য, হ্যাঁ, তারপরে লবণের মূল্য, চিনির মূল্য, এরকম যে কোনো কিছুর মূল্য বলতে, টিভির মূল্য বলতে পারে, টিভির মূল্য বলতে পারে, টেলিভিশন, কথা কি বুঝছেন? তারপরে হচ্ছে মানে সোজা কথা, কোন একটা প্রোডাক্টের দাম কি কমে গেছে বা বেড়ে গেছে, এর ফলে ভোক্তা কি করছে, ব্যবহার কি পরিমাণ, শতকরা কি পরিমাণ কমাবে বা বাড়াবে, যাতে তার খরচের কোনো পরিবর্তন না হয়। অর্থাৎ দাম বৃদ্ধির পূর্বের খরচ আর দাম বৃদ্ধির পরের খরচটা কি হবে, সেম হবে। আমার কথা কি বুঝছেন? এই টাইপের কোশ্চেন সলভ করার সময় এদিকে তাকান প্লিজ। সবসময় মনে রাখবেন যে ধরে নিবেন যদি চাউলের কথা বলে, তাহলে ধরে নিবেন যে কোনো একটা ফ্যামিলি প্রতি মাসে 100 কেজি চাল খায় এবং প্রতি কেজি চালের দাম 100 টাকা। সব সময় সে যাই ব্যবহার করুক, মানে এখানে যে প্রোডাক্টের কথাই বলুক, ধরে নিবেন যে কোনো একটা ফ্যামিলি বা কোনো একটা ব্যক্তি 100 ইউনিট কনজিউম করে, মানে 100 ইউনিট ভোগ করে, মানে চাল হলে 100 কেজি চাল খায়। যদি চিনির কথা বলতো, তাহলে ধরে নিবেন যে কোনো একটা ফ্যামিলি প্রতি মাসে 100 কেজি চিনি খায় আর প্রতি কেজি চিনির দাম হচ্ছে 100 টাকা। সবসময় অলওয়েজ খায় 100 কেজি আর প্রত্যেক কেজি দামও 100 টাকা। বাজারে দাম যাই হোক না হোক, আমরা ধরে নিব এটা, ঠিক আছে? লিখিত তো এই ফরম্যাটে করা যাবে, কোনো সমস্যা নেই। যদি কাপড়ের কথা হয়, তাহলে বলবেন যে ওই কোন একটা ফ্যামিলি প্রতি মাসে 100 গজ কাপড় ব্যবহার করে, প্রতি গজ কাপড়ের দাম 100 টাকা। যদি ডালের মূল্য হয়, তাহলে প্রতি কেজি 100 কেজি ডাল খায়, প্রতি কেজি ডালের দাম 100 টাকা, ঠিক আছে? যদি লবণের কথা বলে, তাহলে প্রতি মাসে 100 কেজি লবণ খায়, প্রতি কেজি লবণের দাম 100 টাকা। সব সময়, হ্যাঁ, এটা হচ্ছে দাম ব্যবহারের, দাম বৃদ্ধি বা দাম পরিবর্তনের পূর্বের কথা। তাহলে আমরা এখানে দুইটা কেস, সবাই একটু মনোযোগ দেন। আচ্ছা, দাম বৃদ্ধির এটা হচ্ছে পূর্বে, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে পূর্বে, একটা হচ্ছে পূর্বে বলতে দাম পরিবর্তনের পূর্বে, খেয়াল করবেন, পূর্বে, আরেকটা হচ্ছে দাম পরিবর্তনের পরে। সবাই মনোযোগ দেন। আমরা ধরে নিব যে ওই ফ্যামিলি কি করে, প্রতি মাসে, হ্যাঁ, প্রতি মাসে 100 গজ, এগুলো আমি লিখতেছি, পরীক্ষার হলে এগুলো কিচ্ছু লিখবো না, আগে আমাকে একবার একটা অঙ্ক শুধু বুঝাতে দেন, তারপর দেখে নেন কত দ্রুত করে দিই। হ্যাঁ, 100 গজ কাপড় ব্যবহার করে এবং প্রতি গজ কাপড়ের, একটু ধৈর্য ধরে দেখেন, হ্যাঁ, কাপড়ের মূল্য 100 টাকা। এটা হচ্ছে দাম বৃদ্ধির পূর্বে বা দাম হ্রাসের পূর্বে ওই ফ্যামিলি প্রতি 100 গজ কাপড় ব্যবহার করত আর প্রতি গজ কাপড়ের দাম ছিল 100 টাকা। তাহলে আপনারা আমাকে বলেন, অতএব কাপড় বাবদ খরচ কত? বলেন, কাপড় বাবদ খরচ কত? এদিকে তাকান, প্রতি গজের দাম 100 টাকা, তাহলে 1 গজের দাম 100 টাকা, এরকম কয় গজ কিনছে? 100 গজ। তাহলে 1 গজের দাম দিয়ে যদি যত গজ কিনছে ততকে যদি গুণ করা যায়, তাহলে কি মোট খরচ পাওয়া যায় না? ইয়েস। তার মানে প্রতি গজের দাম 100, এরকম কিনছে 100 গজ, তাহলে 100 গুণিতক 100, এটা হলো 100 গুণিতক 100। এটা হচ্ছে এইভাবে রেখে দেন, 10,000 লেখার দরকার নাই, 100 গুণ 100 এইভাবে রেখে দেন, আমার কথা কি বুঝছেন? তার মানে প্রতি গজের দাম 100 টাকা, তাহলে 100 গজ কিনলে মোট কত টাকা লাগছে? প্রতি গজের দামকে যত গজ কিনছে তত দিয়ে গুণ করলে এটা হলো কাপড় বাবদ খরচ। কখন? পূর্বে। ক্লিয়ার ব্যাপারটা? সবাই মনোযোগ দেন, দেখেন কত সহজে করে দিব। এগুলো কিছুই লেখা লাগবে না, আমি খালি অঙ্কটা বোঝানোর জন্য লিখে দিচ্ছি, বুঝছেন? এইবার পরে, এই পরে বলতে দাম পরিবর্তনের পরে আপনারা আমাকে বলবেন, এবার এদিকে তাকান, এদিকে কাপড়ের মূল্য 20% কমে গেছে, কাপড়ের মূল্য 20% কমে গেছে, তাহলে এখন প্রতি গজ কাপড়ের দাম কত? দেখেন এখানে কিন্তু প্রতি গজ কাপড়ের দাম 100 টাকা ধরছিলাম, তাহলে 20% কমে গেছে, মানে 100 টাকার 20%, 100 টাকার 20% মানে 20 টাকা কমে গেছে। তাহলে এখন প্রতি গজ কাপড়ের দাম হবে, আগে কিনতাম প্রতি গজ কাপড় 100 টাকা দিয়ে, এখন প্রতি গজ কাপড়ের দাম হবে 100 মাইনাস 20। হ্যাঁ, তাহলে প্রতি গজ কাপড়ের মূল্য ইজ ইকুয়াল টু 100 মাইনাস 20। এগুলো আমরা কিছুই লিখবো না, সরাসরি 80 লিখে দিব। 80 টাকা, 80 টাকা।
আচ্ছা, কাপড় ব্যবহার করবে কতটুকু বলেন? তাহলে এখন কি বলছে, তাহলে কাপড়ের দাম কমে গেছে, যেহেতু কাপড়ের দাম কমে গেছে তার মানে কাপড় এখন ব্যবহার বৃদ্ধি করে দিবে। কাপড়ের দাম কমে গেছে, এখন বেশি ব্যবহার করবে, দাম কমে গেছে এখন বেশি বেশি কিনবে, বুঝছেন? এই জন্য বলছে কাপড়ের মূল্য 20% কমে গেলে কাপড়ের ব্যবহার শতকরা কি পরিমাণ বাড়ালে, তার মানে কাপড়ের ব্যবহার কি পরিমাণ বাড়ালে কাপড়ের জন্য কোনো খরচের পরিবর্তন হবে না। তাহলে তার মানে কি, কাপড়ের জন্য আগে যে খরচ হতো এখনো সেই খরচ হবে। তাহলে কাপড়ের দাম যেহেতু কমে গেছে তাহলে কাপড়ের ব্যবহার নিশ্চয়ই বাড়াবে। যেহেতু বলছে কাপড়ের ব্যবহার শতকরা কি পরিমাণ বাড়াবে, তাহলে আমরা ধরে নিব, ধরি কাপড়ের ব্যবহার শতকরা মানে X% বৃদ্ধি করলে কাপড় বাবদ খরচের কোনো পরিবর্তন হবে না। কাপড় বাবদ খরচের কোনো পরিবর্তন হবে না। আমার কথা কি বুঝছেন? তার মানে কোশ্চেনে কিন্তু এটাই চাইছে যে কাপড়ের ব্যবহার শতকরা কি পরিমাণ বাড়ালে, আমরা ওইটাই ধরে নিলাম যে কাপড়ের ব্যবহার শতকরা X% বৃদ্ধি করলে কাপড় বাবদ খরচের কোনো পরিবর্তন হবে না। এইবার আপনারা আমাকে বলবেন, প্লিজ কাইন্ডলি আপনারা আমাকে বলবেন, কাপড় আগে কিন্তু প্রতি মাসে 100 গজ, এখন কাপড় কত গজ কিনবে? এই যে কাপড়ের ব্যবহার, এখন কাপড়ের ব্যবহার বাড়াইছে মানে কেনা বাড়াইছে, ব্যবহার বাড়ানো মানে কেনার পরিমাণ বাড়াইছে। তাহলে কাপড়ের ব্যবহার X% বৃদ্ধি করছে, এর মানে কি, আগে যদি 100 গজ কাপড় কিনতো এখন তারা এই 100-র সাথে X% মানে আরো X গজ বেশি কিনবে। তাহলে এখন কাপড় কিনবে কত গজ বলেন প্লিজ? তাহলে অতএব এখন কাপড় কিনবে ইজ ইকুয়াল টু, আগে কিন্তু 100 গজ, এখন এই যে X%, 100-র X% মানে X, কেন? কারণ 100-র 20% যদি 20 হয় তাহলে 100-র X% X হবে। হ্যাঁ, তাহলে আগে কিন্তু 100 গজ, এখন কিনবে X গজ বেশি কিনবে, তার মানে আগের 100 গজের সাথে X গজ যোগ হবে। তার মানে এখন কাপড় কিনবে 100 + X গজ। আপনারা আমাকে বলেন, এদিকে তাকান, এখন কাপড় কেনে 100 + X গজ, তার মানে এখন কাপড় কিনতেছে 100 + X গজ, আর 1 গজ কাপড়ের দাম 80 টাকা। তাহলে আপনারা বলেন এখন কাপড় বাবদ খরচ কত? 1 গজ কাপড়ের দাম হচ্ছে 80 টাকা, 1 গজ কাপড়ের দাম 80 টাকা, আর এরকম কিনতেছে 100 + X গজ। তাহলে 1 গজের দামকে এরকম যত গজ কিনছে তত দিয়ে গুণ করলে মোট খরচ পাওয়া যাবে। তাই 80 টাকা গুণ 100 + X, এটা হলো বর্তমান খরচ। এই যে 1 গজের দাম হচ্ছে 80 টাকা আর কিনতেছে 100 + X গজ, তাহলে 1 গজের দাম দিয়ে যত গজ কিনছে ততকে গুণ করলাম, তাহলে এটা হচ্ছে বর্তমান খরচ। এটা কি বুঝছেন? আমাকে প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার না হলে আমাকে আবার সেখানে বোঝাতে হবে, কারণ আমি এখন থিওরি বোঝাচ্ছি। হ্যাঁ, এই অঙ্ক করবো আমরা মাত্র 20 সেকেন্ডের মধ্যে, যেভাবে আসুক, অনলি 20 সেকেন্ডস, কিন্তু আগে কনসেপ্ট বুঝতে হবে। এইটুকু বুঝছেন কিনা প্লিজ কাইন্ডলি একটু বলেন আমাকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ওয়ালাইকুম আসসালাম। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? যারা লাইনে আছেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তার মানে আগে কাপড় কিনতে হচ্ছে 100 গজ, এখন কিনতেছে 100 + X গজ। এখন 1 গজ কাপড়ের দাম 80 টাকা, তাহলে 1 গজ কাপড়ের দাম 80 টাকা হলে 100 + X গজ কাপড়ের দাম কত হবে? 80 × 100 + X। তাহলে এটা হচ্ছে বর্তমান খরচ, মানে কাপড় কিনতে এখন বর্তমানে এই পরিমাণ টাকা খরচ হচ্ছে। তাহলে এটা হচ্ছে বর্তমান খরচ। আমাকে বলেন কাপড় বাবদ আগে খরচ কত ছিল? এদিকে তাকান, কাপড় বাবদ পূর্বের খরচ ছিল 100 × 100। এই যে দেখেন, কাপড় বাবদ খরচ পূর্বে ছিল 100 × 100, রাইট? আর কাপড় বাবদ বর্তমান খরচ হচ্ছে 80 × 100 + X। ঠিক আছে কিনা? কোশ্চেনে যেহেতু বলেই দিছে যে কাপড়ের ব্যবহার শতকরা কি পরিমাণ বাড়ালে কাপড় বাবদ খরচের কোনো পরিবর্তন হবে না, এর মানে কি খরচের কোনো পরিবর্তন হবে না। তার মানে খরচ দাম পরিবর্তনের পূর্বেও যা ছিল দাম পরিবর্তনের পরেও তাই হবে। তার মানে হচ্ছে প্রশ্ন মতে এই খরচ আর এই যে এই খরচ, এই দুটো সমান, তার মানে 80 গুণ এইটা ইকুয়াল টু এইটা। আমার কথা কি বুঝছেন? তাই আমরা লিখবো প্রশ্ন মতে 80 × 100 + X ইজ ইকুয়াল টু 100 × 100। আমি একটা নতুন পেজ দিচ্ছি। তাহলে প্রশ্ন মতে 80 × 100 + X ইজ ইকুয়াল টু 100 × 100। ঠিক আছে?
এইবার আমাকে বলেন এইটা সমাধান করে কি আপনি এক্স এর মান বের করতে পারবেন না? পারবেন না? পারবেন না। এখন এই 80 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ করবো, আমরা এক্স এর মান বের করবো। হ্যাঁ, তাহলে এই 80 ওই পাশে নিয়ে যান, তাহলে এই পাশে থাকবে কি 100 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 100 গুণ 100। এই 80 এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে। এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, দেখেন 2 দিয়ে কাটি, 2 দিয়ে এটা যাবে 4 বার, 2 দিয়ে এটা যাবে 5 বার, এই 4 দিয়ে 100 যাবে হচ্ছে 4 25 100, তাহলে 25 আর 5 গুণ করলে 5 25 125, আর এই পাশে আছে কত 100 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 125। আমরা এক্স এর মান বের করবো, এক্স রেখে দিলাম, 100 এই পাশে যোগ আছে, ওই পাশে বিয়োগ হবে, তাহলে 125 থেকে 100 বিয়োগ হলে 25, তার মানে এক্স এর মান 25। আমাদের উত্তর এই 25% শেষ, এখানেই শেষ। তাহলে উত্তর কত? তাহলে অতএব কাপড়ের ব্যবহার শতকরা বৃদ্ধি করা যাবে কত 25%, তাহলে উত্তর হচ্ছে 25%। এখন অনেকে বলবেন যে ভাই এক্স এর মান বের হলো, এটাই কিভাবে উত্তর হয়ে গেল? কারণ আমরা তো এটাই ধরে নিছিলাম, ধরি কাপড়ের ব্যবহার X% বৃদ্ধি করলে কাপড় বাবদ খরচের কোনো পরিবর্তন হবে না। কোশ্চেনে তো ওটাই চাইছে যে কাপড়ের ব্যবহার শতকরা কি পরিমাণ বৃদ্ধি করলে কাপড়ের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না। তা আমি তো ধরেই নিছিলাম যে কাপড়ের ব্যবহার X% বৃদ্ধি করলে কাপড়ের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না। তার মানে এই এক্স এর মানটাই তো বের করতে হবে, কারণ অঙ্কতে এটাই চাইছে যে কাপড়ের ব্যবহার শতকরা কি পরিমাণ বাড়ালে, ওই যে কাপড়ের ব্যবহার কি পরিমাণ বাড়ালে ওইটাই চাইছে। তাহলে আমরা ধরে নিছিলাম যে কাপড়ের ব্যবহার X% বাড়ালে খরচ পরিবর্তন হবে না, তাই সেই এক্স এর মানই বের করছি। ক্লিয়ার? বুঝছেন কিনা বলেন? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? আমার কথা কি বুঝছেন? হ্যাঁ, তাহলে এই যে যেটা করলাম এইটা হচ্ছে লিখিত ফরম্যাট, লিখিততে এই কাজটা করবেন, লিখিততে এই কাজটা করবেন। হ্যাঁ, এখন প্রিলিমিনারিতে আপনি এইটাই করবেন, কিন্তু যা করবেন সব মনে মনে। কিভাবে দেখেন, দেখেন কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নেই। শোনেন, যারা বোঝেন নাই তারা কি বোঝেন নাই আমি নিজেই বুঝি নাই। হ্যাঁ, দেখেন এই অঙ্ক এই টাইপের কোশ্চেন আসলেই আপনাকে ধরে নিতে হবে যে কোনো পরিবার প্রতি মাসে 100 ইউনিট ব্যবহার করে। 100 ইউনিট বলতে কি বোঝাচ্ছে? কাপড় বললে 100 গজ কাপড়, চাল বললে 100 কেজি চাল, চিনি বললে 100 কেজি চিনি, তেল বললে 100 লিটার তেল, সবকিছু। এবং প্রতি লিটারের দাম মানে প্রতি গজের দাম 100 টাকা, বা প্রতি লিটার তেল হলে তেলের দাম 100 টাকা, চিনি হলে প্রতি কেজি চিনির দাম 100 টাকা। এটা ধরে নিতে হবে যে কোনো একটা ফ্যামিলি প্রতি মাসে 100 গজ কাপড় ব্যবহার করে এবং প্রতি গজ কাপড়ের দাম 100 টাকা। তাইলে কাপড় বাবদ খরচ কত? 1 গজের দাম 100, এরকম 100 গজ কিনছে, তাহলে 1 গজের দামকে যত গজ তত দিয়ে গুণ করলে এটা কাপড় বাবদ খরচ বেরোবে। এটা হচ্ছে দাম পরিবর্তনের পূর্বে। এখন দাম পরিবর্তন হয়েছে কি 20% দাম কমে গেছে। তাহলে আগে কিন্তু হচ্ছে প্রতি গজের দাম ছিল 100 টাকা, এখন যেহেতু 20% দাম কমে গেছে তাহলে প্রতি গজের দাম হবে 100 থেকে 20% বাদ দেন 80 টাকা। এখন কাপড়ের ব্যবহার তো বাড়াবে, ওই যে বলছে কাপড়ের ব্যবহার শতকরা কি পরিমাণ বাড়ালে, তাহলে কাপড় আগে কিন্তু হচ্ছে 100 গজ, তাহলে নিশ্চয়ই এখন বেশি কিনবে। কতটুকু বেশি কিনবে ওটাই বের করতে বলছে, তাই আমরা ধরে নিচ্ছি যে কাপড়ের ব্যবহার এখন X% বৃদ্ধি করবে, মানে X% বেশি কাপড় কিনবে। তাহলে কাপড় যদি X% বেশি যদি কাপড় কিনে, তাহলে আগে কিন্তু হচ্ছে 100 গজ, তাহলে এখন আরো X গজ বেশি কিনবে, কারণ 100 X% মানে X, 100 X% মানে X। কথা কি বুঝছেন? যেমন 100 20% মানে যদি 20 হয়, তাহলে 100 X% কত হবে? এই যে 100 এর X% মানে 100 গুণ X% মানে X বাই 100, এই 100 কাটা X, তার মানে 100 X% মানে X। তার মানে এখন সে আগে কাপড় কিনতে 100 গজ, এখন কিনবে 100 প্লাস X গজ। তাহলে এখন কাপড় কিনবে 100 প্লাস X গজ, আর প্রতি গজের দাম হচ্ছে 80 টাকা। তাহলে কাপড় বাবদ খরচ কত? খরচ কিভাবে পাওয়া যায়? প্রতি গজের দামকে যত গজ কিনছে তত দিয়ে গুণ করলেই তো মোট খরচ পাওয়া যায়। তাহলে প্রতি গজের দাম 80 টাকা, আর কাপড় কিনছে হচ্ছে 100 প্লাস X গজ, তাইলে 80 গুণ 100 প্লাস X, এটা হচ্ছে বর্তমান খরচ। আর পূর্বের খরচ হচ্ছে 100 গুণ 100। এখন এই পূর্বের খরচ আর এই বর্তমান খরচটা সমান কেন? কারণ কোশ্চেনে বলে দিছে যে কাপড়ের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না খরচ, তার মানে খরচ আগেও যা ছিল পরেও তাই। তাই আমরা প্রশ্নমতে এইটা ইজ ইকুয়াল টু ওইটা লিখছি, এটা লিখে সমাধান করে X এর মান বের করছি। এটা তো খুবই সহজ, ঠিক আছে? এইবার তাকান, এইবার এমসিকিউতে কিভাবে করব। এমসিকিউতে দেখেন, এমসিকিউতে আমি কিছুই লিখবো না, কারণ আমি পরীক্ষার হলে যাওয়ার আগে আমি জানি যে এই অঙ্ক আমাকে এইভাবে সলভ করতে হবে। হ্যাঁ, পরীক্ষার হলে যে হল কোনো গবেষণার জায়গা না, গবেষণা যা করবেন বাড়িতে করে যেতে হবে, ঠিক আছে? দেখেন এই টাইপের কোশ্চেন আসলে এবার তাকান, এবার হচ্ছে এমসিকিউ। এমসিকিউ যা করে দিলাম ওইভাবে লিখিত ফরম্যাটে করে দিবেন, শেষ। এবার এমসিকিউ, এমসিকিউতে কি বলবেন? এদিকে তাকান, আপনি তো জানেন যে পূর্বের এই টাইপের কোশ্চেন আসলে ধরে নেবেন যে ওই ফ্যামিলি, এই যে কাপড়ের মূল্য 20% কমে গেলে কাপড়ের ব্যবহার শতকরা কি পরিমাণ বাড়ালে কাপড়ের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না। ওকে,
আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি যে একটা ফ্যামিলি 100 গজ কাপড় কিনতো, দেখেন 100 গজ কাপড় কিনতো এবং প্রতি গজের দাম কত? 100 টাকা। তাহলে কাপড় বাবদ খরচ কত? 1 গজের দাম 100 টাকা, এরকম 100 গজ, তাহলে খরচ হচ্ছে 100 গুণ 100। এটা হচ্ছে পূর্বের খরচ। এইটুক কি কোনো সমস্যা? এটা ওই যে আগে যে বাংলা টাংলা লিখছি এগুলো কিছুই লিখবো না, এটা হচ্ছে পূর্বের খরচ, মানে দাম বৃদ্ধির পূর্বে। এবার আমাকে বলেন দাম বৃদ্ধির পূর্বে খরচ এইটা, এই 100 গুণ 100, 100 গজ কাপড় কিনে প্রতি গজের দাম 100 টাকা। ওকে, এইবার দেখেন, এবার কাপড়ের মূল্য 20% কমে গেছে। আচ্ছা, কাপড়ের মূল্য যদি 20% কমে যায়, আগে কি হলো? 100 গজ কাপড় কেনে প্রতি গজের দাম 100 টাকা, তাহলে কাপড় বাবদ খরচ হচ্ছে 100 গুণ 100। ঠিক আছে, এটা হচ্ছে দাম বৃদ্ধির দাম পরিবর্তনের পূর্বের খরচ। এইবার কাপড়ের মূল্য 20% কমে গেছে, এর মানে হচ্ছে আগে যে কাপড়ের দাম 100 টাকা ছিল, 1 গজ কাপড়ের দাম 100 টাকা ছিল, সেটা আর 100 টাকা থাকবে না। 100 টাকা থেকে 20% বাদ দেন, তাহলে 100 থেকে 20 বাদ দিলে 80 টাকা। তাহলে বর্তমান 1 গজ কাপড়ের দাম 80 টাকা। তাহলে কাপড়ের দাম কমে গেছে, তার মানে কাপড়ের ব্যবহার বাড়াবে। যে কাপড়ের ব্যবহার বাড়াবে মানে কি? কাপড় এখন বেশি কিনবে। কতটুকু বেশি কিনবে এটা আমরা জানি না, ওইটাই বের করতে হবে। তাই আমরা ধরে নিচ্ছি যে কাপড় এখন সে X% বেশি কিনবে। কাপড় এখন X গজ বেশি কিনবে, X গজ কাপড় সে বেশি কিনবে। আমি তো জানি না, ওইটা তো বের করতে হবে। তাই আমরা ধরে নিচ্ছি কাপড় X গজ বেশি কিনবে। তাহলে আগে কিনতে 100 গজ, এখন কিনবে X গজ বেশি কিনবে, তার মানে 100 সাথে X যোগ করলে এখন কিনবে হচ্ছে 100 প্লাস X গজ। তাহলে এটা হচ্ছে 1 গজের দাম, আর এটা হচ্ছে কাপড় কত গজ কিনছে। তাহলে 1 গজের দামকে কাপড়ের পরিমাণ দিয়ে গুণ করলে এটা কি দাম পরিবর্তনের পরের খরচ না? এটা দাম পরিবর্তনের পূর্বের খরচ, এটা দাম পরিবর্তনের পরের খরচ। এটা সমান, কারণ কোশ্চেনে বলে দিছে যে কাপড় বাবদ খরচের কোনো পরিবর্তন হবে না, তার মানে আগের খরচ আর পরের খরচ সমান, তাই এই দুটো ইকুয়াল করবো। এইবার এই লাইনটা সমাধান করে X এর মান বের করতে হবে। এটা কি খুব কঠিন? আপনি তো জানেনই এই টাইপের কোশ্চেনে সবসময় শুরুতে 100 গুণ 100 বসবে। 100 গুণ 100 এটা পূর্বের খরচ, ইকুয়াল টু কি? পরের খরচ। পরের খরচটা আমাকে জাস্ট হিসাব করে এখানে বসাতে হবে। এবার আমি সমাধান করব। এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এবার এই পাশে আছে 100 গুণ হচ্ছে 10, এই 8 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 100 প্লাস x। হ্যাঁ, এবার 8 দিয়ে কাটা যায় না, 2 দিয়ে কাটেন, 2 দিয়ে এটা যাবে 4 বার, 2 দিয়ে এটা যাবে 5 বার, 4 দিয়ে 100 যাবে 25 বার, এই 25 আর 5 গুণ করলে 5 25 125 ইজ ইকুয়াল টু 100 প্লাস x। এই 100 এই পাশে বিয়োগ করলে থাকবে হচ্ছে 25, তার মানে x এর মান 25। এই x কি? এই x ই হচ্ছে যতটুকু বৃদ্ধি করছিল কাপড়ের ব্যবহার, ওইটাই চাইছে। তাহলে উত্তর হচ্ছে x এর মান 25, মানে 25%। এর চেয়ে আর সহজ কিভাবে বলবো বলেন? এবার দেখেন কত সহজে, যেভাবে অঙ্ক আসুক কত সহজে আপনি সলভ করবেন। সবাই মনোযোগ দেন। এই যে দেখেন, চালের দাম 25% কমে গেল, একই খরচে চাল কেনা শতকরা কি পরিমাণ বৃদ্ধি করা যাবে? চালের দাম 25% কমে গেছে, তাহলে আমরা ধরে নিব একটা ফ্যামিলি প্রতি মাসে, এদিকে তাকান, 1 কেজি চালের দাম 100 টাকা, 1 কেজি চালের দাম 100 টাকা, এবং ওই ফ্যামিলি প্রতি মাসে 100 কেজি চাল কেনে। সবসময় 100 ভাই। তাহলে 1 কেজি চালের দাম 100, কেনে হচ্ছে 100 কেজি, তাহলে চাল বাবদ খরচ 100 গুণ 100, এটা হচ্ছে পূর্বের খরচ। ওকে ফাইন। চালের দাম 25% কমে গেছে, শোনেন 25% কমে গেছে, চালের দাম 25% কমে গেছে, তার মানে আগে 1 কেজি চালের দাম 100 টাকা ছিল, এখন 1 কেজি চালের দাম হবে 100 থেকে 25 বাদ দিলে 75 টাকা। ঠিক আছে কিনা? এটা হচ্ছে 1 কেজি চালের দাম বর্তমান। আচ্ছা, এবার বলছে চালের দাম কমে গেছে, বলছে একই খরচে চাল কেনা শতকরা কি পরিমাণ বাড়ানো যাবে? তার মানে কি? তার মানে একই খরচে মানে এই যে আগে যে খরচ হতো সেই সেম খরচে চাল কি পরিমাণ কেনা বৃদ্ধি করা যাবে। যেহেতু দাম কমে গেছে, চাল তো বেশি কেনা যাবে। তাহলে চাল আগে কিনতে 100 কেজি, এখন কত কেজি কিনবে? কতটুকু বেশি কিনবে? আমি ধরে নিচ্ছি যে এখন চাল x কেজি বেশি কিনবে, তাহলে আগে কিনতে 100 কেজি, এখন কিনবে 100 প্লাস x কেজি। তাহলে এখন কিনবে কত? 100 প্লাস x কেজি চাল। তাহলে 1 কেজির দাম 75, কিনছে এত কেজি, তাহলে 1 কেজির দামকে এত কেজি দিয়ে গুণ করলে এটা হচ্ছে দাম পরিবর্তনের পরের খরচ। এটা পূর্বের খরচ, এটা পরের খরচ, এই দুটো সমান। কেন? কারণ বলেই দিছে একই খরচে, মানে খরচের কোনো পরিবর্তন হবে না। এইবার এটা ক্যালকুলেশন করে x এর মান বের করতে হবে। এটা খুব কঠিন। এখন ক্যালকুলেশনের সময় বোকামি করা যাবে না, বেশি সহজ সরল হলে কিন্তু ক্যালকুলেশনও মিলানো যাবে না। তাকানের দিকে 100 গুণ 100, এই 75 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 100 প্লাস x। এখানে থাকুক এটা, কাটাকাটি করেন, 25 দিয়ে কাটা যায়, 25 দিয়ে এটা যাবে 3 বার, 25 দিয়ে এটা যাবে 4 বার, আর যায় না, যাওয়ার দরকার নেই। এই 4 আর 100 গুণ করলে 400, নিচে হচ্ছে 3, 400/3। দেখেন এই x যদি বের করতে চান, এই 100 এই পাশে বিয়োগ করতে হবে, তাই না? 100 এই পাশে যোগ আছে, এই পাশে বিয়োগ করব, তাহলে এই পাশে হচ্ছে 400/3, 100 এই পাশে বিয়োগ হবে, ইজ ইকুয়াল টু x। এবার এখানে লসাগু কত? 3, তাহলে এখানে থাকলো 400, এখানে হচ্ছে 300, ইজ ইকুয়াল টু x। তাহলে 400 - 300 মানে 100, নিচে হচ্ছে 3, তার মানে x এর মান 100/3।
তাহলে x ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 3, এটাই আমাদের উত্তর 100/3। যেহেতু 100/3 আমাদের অপশনে নাই, তাহলে 100/3 আমরা ভাগ করব। 100 কে 3 দিয়ে ভাগ করলে 3 3 9 থাকলো 1, এই শূন্য নিয়ে আসলাম, 3 3 9 থাকলো 1, তার মানে এটা হচ্ছে 33, মাঝখানে ডাক দিয়ে এটা দিবেন উপরে আর এটা দিবেন নিচে, তার মানে 33 পূর্ণ 1/3%। কোনো সমস্যা? এবার বলেন, এর চেয়ে সহজ মেথড হয় না ভাই। এটা করতে আপনার সর্বোচ্চ 20 থেকে 25 সেকেন্ড না 30 সেকেন্ডই লাগবে। আপনি জানেন যে এই টাইপের কোশ্চেনে সবসময় পূর্বের খরচ 100 গুণ 100, আর এই পরের খরচটা খালি হিসাব করে দিতে হবে। দাম কমে গেছে, 100 থেকে বিয়োগ দেন। যেহেতু বেশি কিনবেন তাহলে আগে কিনতেন 100, এখন x পরিমাণ বেশি কিনবেন, তাহলে বর্তমান কিনবেন 100 প্লাস x, শেষ। এটা সমাধান করে x এর মান বের করতে হবে। এবার আপনারা আমাকে বলেন, এটা কি বোঝা যাচ্ছে? এই বোকামি করা যাবে না। এই যে এখানে একবারে ক্যালকুলেশন করতে হবে, x এর মানে একবারে বের করবো। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট দেখেন, তেলের মূল্য 20% বৃদ্ধি পেল, তেলের ব্যবহার শতকরা কত কমালে? এবার দাম বাড়ছে, আরে দাম বাড়ছে, দাম বাড়লে ব্যবহার কমাই দিবে, তাই না? দাম বাড়লে ব্যবহার না কমালে তো খরচ সেম থাকবে না। দাম বাড়লে ব্যবহার কমাই দিলেই খরচ সেম থাকবে, বুঝছেন? আচ্ছা দেখেন, তেলের মূল্য 20% বৃদ্ধি পেল, তেলের ব্যবহার শতকরা কত কমালে? এবার দাম বেড়ে গেছে, ব্যবহার কমালে, ব্যবহার কমাতে হবে যাতে তেল বাবদ কোনো খরচ বৃদ্ধি না পায়। তাহলে আমি ধরে নিচ্ছি ওই ফ্যামিলির প্রতি কেজি তেলের দাম ছিল 100 টাকা এবং এরকম 100 কেজি তেল কিনতো, তাহলে তেল বাবদ খরচ ছিল 1 কেজির দাম 100, এরকম 100 কেজি, তাহলে 1 কেজির দামকে যত কেজি তত দিয়ে গুণ করলে এটা বর্তমান পূর্বের খরচ। এইবার তেলের মূল্য 20% বেড়ে গেছে, তার মানে আগে 1 কেজি তেলের দাম 100 টাকা ছিল, এখন কিন্তু ভাইয়া দাম বাড়বে, তার মানে 100 এর সাথে 20% মানে 20 টাকা যোগ করলে এখন 1 কেজি তেলের দাম 120, 1 কেজি তেলের দাম 120। তাইলে তেলের দাম যেহেতু কমে গেছে, তাহলে আপনি তো তেলের ব্যবহার এখন কমাতে হবে, না হলে তো খরচ পরিবর্তন হয়ে যাবে। তাহলে তেল আগে কিনতেন 100 কেজি, এখন আপনি 100 কেজি কিনতে পারবেন না, আপনি এখন x কেজি কম কিনবেন। অঙ্কে ওইটাই চাইছে যে তেলের ব্যবহার শতকরা কি পরিমাণ কমালে। আমি ধরে নিচ্ছি যে তেলের ব্যবহার আমরা x পরিমাণ কমাই দিব। তাহলে আগে কিনতাম 100 কেজি 100 লিটার, এখন 100 থেকে x লিটার বাদ দেন, তার মানে এখন কিনবেন আপনি 100 মাইনাস x লিটার, কারণ আপনি তেলের ব্যবহার কমাবেন এবার। তার মানে এখন তেল কিনবেন 100 মাইনাস x লিটার। তাহলে 1 লিটার তেলের দাম 120 আর কিনতেছেন 100 মাইনাস x, তাহলে বর্তমান খরচ কত? 1 লিটারের দামকে যত লিটার তত দিয়ে গুণ করলে এটা বর্তমান খরচ, এটা পূর্বের খরচ, এই দুটো সমান, কারণ কোশ্চেনে বলে দিছে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। এবার সমাধান করে x এর মান বের করতে হবে। ভাই খুবই সহজ না? তাহলে 100 গুণ 100, এই 120 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 100 মাইনাস x। দেখেন এই শূন্য আর এই শূন্য কাটা, দেখেন 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে এটা কাটলে যাবে 3 বার, 4 দিয়ে এটা যাবে 25 বার, 4 25 100, এই 25 আর কাটা যায় না, 25 আর 10 গুণ করলে 250, 250 আর নিচে আছে 3, 250 নিচে আছে 3 ইজ ইকুয়াল টু 100 মাইনাস x। যেহেতু আমাদের x এর মান বের করতে হবে, তাকান এদিকে, এখানে আবার অনেকে ভুল করে, যেহেতু x এর মান বের করতে হবে, তাহলে এই মাইনাস x এই পাশে নিয়ে আসি, মাইনাস x এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে প্লাস x, আর এই জিনিসটা এই পাশে প্লাস আছে, ওই পাশে যায় মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস x এই পাশে চলে আসলো, হয়ে গেল প্লাস x, এই পাশে 100 ছিল থাকলো, আর এই জিনিসটা এই পাশে প্লাস ছিল, ওই পাশে যায় মাইনাস হলো। আপনি এখানে ভাগ করবেন না, এখানে ভাগ করেন না, ভাগ করলে কিন্তু ফ্র্যাকশন চলে আসবে, বিপদে পড়ে যাবেন। আপনি ফাইনাল ক্যালকুলেশন করে লাস্টে ভাগ করবেন। এখানে লসাগু 3 হলো এটা 300 মাইনাস 250, 300 মাইনাস 250 মানে 50, নিচে হচ্ছে 3, তার মানে x এর মান 50/3, তার মানে x এর মান 50/3, এটাই উত্তর 50/3%। যেহেতু এইভাবে অপশনে নাই, তাহলে এটা ভাগ করেন, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করেন, 50 কে 3 দিয়ে ভাগ করেন, 3 16 তে 48 থাকলো 2, তার মানে 16 পূর্ণ এই 2 যাবে উপরে, এই 3 আসবে নিচে, তাহলে 16 পূর্ণ 2/3%। বুঝছেন কিনা বলেন? ষোলো পূর্ণ 2/3%। আরে ভাইয়া এর চেয়ে সহজ মেথড নাই, রিয়েলি এর চেয়ে সহজ মেথড নাই, বিভিন্ন রকম সলভ দেওয়া আছে। সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই নিয়মটা আমরা আগামীকাল এমন একটা জায়গায় ব্যবহার করবো, আপনি দেখে অবাক হয়ে যাবেন যে এখানে এই নিয়ম অ্যাপ্লাই করতেছি। হয়েছে এটা? ওকে, নেক্সট দেখেন, চিনির মূল্য 20% কমে, এখানে বানানটা ঠিক করবেন, কমলো, এখানে বানানটা ঠিক করবেন। হ্যাঁ, কমলো বা কমে গেল, চিনির মূল্য 20% কমলো, কিন্তু চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল, এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো। বুঝেন, এটা কিন্তু একটু মানে একই টাইপের কোশ্চেন, বাট একটু ভিন্নভাবে আসছে কিন্তু পরীক্ষায়। দেখেন, চিনির মূল্য 20% কমলো, কিন্তু চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল। চিনির মূল্য 20% কমছে, চিনির ব্যবহার 20% বেড়ে গেছে। আর এর আগের প্রশ্ন কিন্তু আমরা এটাই চাইছিলাম যে কোনো কিছুর মূল্য কমে বা বেড়ে গেলে
ব্যবহার কতটুকু চেঞ্জ হয়েছিল সেটা বের করতেছিলাম, কিন্তু এবার ব্যবহার 20% যে বাড়ছে এটা বলেই দিছে। বলছে এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো। শোনেন, আচ্ছা আমি ধরে নিচ্ছি এক কেজি চিনির দাম ছিল 100 টাকা এবং 100 কেজি চিনি কেনা হতো। 1 কেজির দাম 100 টাকা, 100 কেজি চিনি কিন্তু, তাহলে খরচ কত ছিল? এদিকে তাকান, পূর্বের খরচ। পূর্বের খরচ 100 গুণ 100 ইজ ইকুয়াল টু 10,000। এটা কি বুঝছেন? পূর্বের খরচ 10,000। হ্যাঁ, এটা পূর্বের খরচ। পূর্বের খরচ। এখন আমাকে বলেন, চিনির ব্যবহার 20%, চিনির মূল্য 20% কমে গেছে, তাহলে আগে 1 কেজি চিনির দাম যদি 100 টাকা থাকতো, এখন 1 কেজি চিনির দাম হচ্ছে এই 100 থেকে 20% বাদ দেন, তার মানে এখন 1 কেজি চিনির দাম 80 টাকা। এখন 1 কেজি চিনির দাম 80 টাকা, কিন্তু চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল। চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল, তার মানে আগে 100 কেজি চিনি কিনতেন, এখন আপনি 20 কেজি বেশি কিনতেছেন, তার মানে এখন কেনেন 120 কেজি। বুঝছেন কি? তাহলে এখন 1 কেজি চিনির দাম 80 টাকা আর কিনতেছেন 120 কেজি, তাহলে চিনি বাবদ খরচ এখন কত? 1 কেজির দামকে যত কেজি কিনছেন তত দিয়ে গুণ করলে 8 আর 12 গুণ করলে 8 12 96, একটা শূন্য, দুইটা শূন্য, 9,600 টাকা। এটা হচ্ছে বর্তমান খরচ। আপনারা এটা বুঝছেন কিনা? তার মানে পূর্বের খরচ ছিল 10,000 টাকা, বর্তমান খরচ 9,600 টাকা। কোশ্চেনে তো বলে নাই যে চিনি ব্যবহার কত টাকা। কোশ্চেনে কি বলছে? আগের অঙ্কের সাথে এই অঙ্কের কিন্তু একটু পার্থক্য আছে। তাহলে বুঝে গেছেন? এদিকে তাকান। আনবেন কেন এটা? 120 এই সাইডে এনে 20 দিয়ে ভাগ করে দিছি, অ্যান্সার মিলাতে পারছি না। 120 এই পাশে আনছেন মানে বুঝিনি আপনার কথা। 20 দিয়ে ভাগ করছেন মানে এটাকে 20 দিয়ে ভাগ করছেন। 120 এই পাশে এনে 20 দিয়ে ভাগ করছি। এটাকে 20 দিয়ে ভাগ যায়? 20 দিয়ে ভাগ কেমনে যাবে? এটা 20 দিয়ে যায়, কিন্তু উপরে কি 20 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়, হলো 20 দিয়ে ভাগ করেন। 20 দিয়ে এটা কয়বার যাবে দেখেন? যাবে, সমস্যা নেই। 20 দিয়ে এটা যাবে 6 বার, আর 20 দিয়ে এটা যাবে 5 বার। ওই 6কে আবার 2 দিয়ে কাটলে যাবে 3 বার, আর এটাকে 2 দিয়ে কাটলে 50 বার। হ্যাঁ, ওই 50 আর এই 5 গুণ করলে হবে 250, আর নিচে 3। কেন হবে না? যেভাবেই কাটেন কোনো সমস্যা তো নাই, যেভাবে কাটেন কোনো সমস্যা নেই তো। এখানে 100 গুণ 100, এই 120 এই পাশে নিয়ে আসেন। আচ্ছা, আপনি 20 দিয়ে কাটবেন, কাটেন। 6 20 120, 5 20 100। এই 6কে 2 দিয়ে কাটলে 3 বার, এটাকে 2 দিয়ে কাটলে 50 বার। এই 50 আর 5 গুণ করলে হচ্ছে 250, আর এই যে নিচে 3। কেন হবে না? আচ্ছা, কোশ্চেনে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগে চিনি বাবদ খরচ হতো 10,000, এখন চিনি বাবদ খরচ হয় 9,600 টাকা। তাহলে খরচ কমছে। খরচ কিন্তু কমছে 10,000 থেকে 9,600, তার মানে খরচ কমবে, এটুক শিওর। তাহলে খরচ কমলো। অপশনে অবশ্যই এক জায়গায় আছে কমলো, কারণ অপরিবর্তনীয়, এটা ভুল। 5% বাড়লো, এটাও ভুল। তাহলে উত্তর আমার এটাই হতে পারে, অথবা আমার এটা হবে, যেহেতু কোনটি নয় আছে। তাহলে খরচ কমছে, তাহলে খরচ কমেছে। খরচ কমেছে কত? এই 10,000 থেকে 9,600 বাদ দেন। 10,000 মাইনাস 9,600, তার মানে 400 টাকা। এই যে 400 টাকা খরচ কমছে, এটা কোন টাকার উপর? মনে রাখবেন, কোনো কিছুর শতকরা বের করতে হয় সবসময় পূর্বের ভ্যালুর সাপেক্ষে। পূর্বের ভ্যালুর সাপেক্ষে। তার মানে এই যে 400 টাকা কমছে, এটা হচ্ছে এই 10,000 টাকায় 400 টাকা কমছে। তার মানে এই 400 টাকা কমছে কত টাকায়? 10,000 টাকায়। তাহলে 10,000 টাকায় কমে 400 টাকা, 10,000 টাকায় কমে 400, 1 টাকায় কমে 400 বাই 10,000। যেহেতু শতকরা এসেছে, তার মানে 100 টাকায় কমে কত? 400 ইন্টু 100 ডিভাইডেড বাই 10,000। এই দুটা শূন্য দিয়ে এই দুটা শূন্য কাটা, এই দুটা দিয়ে এই দুটা কাটা, তাহলে থাকলো হচ্ছে 4%, ইকুয়াল টু 4%। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে 4%। আশা করি বুঝতে পারছেন। এখন একটা কথা বলি আপনাদেরকে, এই যে অংশটুকু করলাম না, এই অংশটুকু আর আমরা এইভাবে করবো না এখন থেকে। এই যে পুরো এই অংশটুকু, এগুলো করবোই না। আমি তো দেখতেই পাচ্ছি যে খরচ ছিল 10,000, হয়েছে 9,400, তার মানে খরচ কমছে 9,600। তাহলে খরচ কমছে 10,000 থেকে 9,600 বাদ দিলে 400 টাকা খরচ কমছে। এখন আমাদের কি বের করতে হচ্ছে? এদিকে তাকান, খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছি, যদিও আগের ক্লাসগুলোতে এই কথাটা আমি বারবার বলছি, যে অঙ্কে চাইছে কি? অঙ্কে চাইছে এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো। আমাকে বলেন, কিসের শতকরা চাইছে? কিসের শতকরা চাইছে বলেন? কিসের শতকরা চাইছে? ব্যয় 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 কমে যাওয়ার শতকরা। দেখেন, ব্যয় বাড়লো বা কমলো, এটা শতকরা চাইছে। তার মানে ব্যয় কতটুকু কমছে তার শতকরা চাইছে। আমি আপনাদের বলছিলাম, যার শতকরা বের করতে হবে সেটা উপরে থাকবে, যার সাপেক্ষে সেটা নিচে থাকবে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই জিনিসটা যে কতবার কাজে লাগবে আমি বলছি,
আগামীকালকের ক্লাসের পুরো জিনিসটা এর উপর ডিপেন্ড করতেছে। যার শতকরা বের করতে বলবে সেটা উপরে, যার সাপেক্ষে বের করতে হবে সেটা নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ। তাহলে এখানে চাইছে কিসের শতকরা? এখানে চাইছে ব্যয় কতটুকু কমছে তার শতকরা। ব্যয় কতটুকু কমছে তার শতকরা। তাহলে ব্যয় কতটুকু কমছে তার শতকরা, তাহলে উপরে কে যাবে? ব্যয় যতটুকু কমছে সেটা যাবে। তাহলে ব্যয় কমছে 400 টাকা, তাহলে 400 উপরে। আর এটা বের করতে হয় কার সাপেক্ষে? শোনেন, ব্যয় বাড়লো বা কমলো এগুলো সব কিছু বের করতে হয় পূর্বের ব্যয়ের সাপেক্ষে। পূর্বের ব্যয় মানে 10,000-এর সাপেক্ষে, তাই 10,000 নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই দুটা শূন্য দিয়ে এই দুটা শূন্য ক্যান্সেল, এই দুটা দিয়ে এই দুটা ক্যান্সেল, তাহলে উত্তর হচ্ছে 4%। যার শতকরা বের করবো সে উপরে, যার সাপেক্ষে সে নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ। তাহলে এখানে কিসের শতকরা বের করতেছি? ব্যয় কতটুকু কমছে সেই কমে যাওয়ার শতকরা। ব্যয় কমার শতকরা চাইছে, তাই ব্যয় কমছে সেটা উপরে যাবে। আর এগুলো বের করতে হয় সবসময় পূর্বের দামের সাপেক্ষে, তাই পূর্বের দাম 10,000 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, এটা করাবো একটু পরে। আচ্ছা, ওইটা করাবো, সমস্যা নাই। 94 নম্বর করাবো, আগে এখানে আসি। চিনির মূল্য 20% কমে গেল। একটি পরিবার চিনির ব্যবহার এমন ভাবে বাড়ালো যেন চিনি বাবদ খরচ 10% বৃদ্ধি পেল। দেখেন এবার কিন্তু মানে জিনিসটা কিন্তু এখন আস্তে আস্তে জটিল হচ্ছে, কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, আপনাকে সহজ থেকে এগুলো, ওই যে আগে যে অঙ্কগুলো আসলো না, আগে যেগুলো করালাম না, ওইগুলো অনেকে শর্টকাটে করে দিবে। শর্টকাট, ওই যে লাইনটা আমরা করছিলাম ওইটাই লাস্টের লাইন, ওইটাই শর্টকাট। এই যে এইসব অঙ্ক আসলে পরে শর্টকাট অবস্থা খারাপ হয়ে যাবে কনসেপ্ট না বুঝলে। দেখেন, চিনির মূল্য 20% কমে গেল। একটি পরিবার চিনির ব্যবহার এমন ভাবে বাড়ালো, তার মানে চিনির ব্যবহার বাড়াইছে। কতটুকু বাড়াইছে আমরা জানি না। যে চিনি বাবদ খরচ 10% বৃদ্ধি পাইছে। হ্যাঁ, এবার কিন্তু খরচ একই থাকছে না। বলছে চিনি বাবদ খরচ 10% বৃদ্ধি পেয়ে গেল। বলছে ওই পরিবার চিনির ব্যবহার শতকরা কত বৃদ্ধি করেছিল। আচ্ছা, তাহলে আমরা ধরবো কি? পূর্বে, এদিকে তাকান, পূর্বে কিন্তু হচ্ছে 100 কেজি চিনি, প্রতি কেজি চিনির দাম 100 টাকা। তাহলে চিনি বাবদ খরচ হচ্ছে 100 গুণ 100 ইজ ইকুয়াল টু 10,000 টাকা। এটা হচ্ছে পূর্বের খরচ। এটুকু বুঝছেন কিনা বলেন? এটা পূর্বের খরচ, পূর্বের খরচ। এখন আপনারা আমাকে বলেন বর্তমান খরচ কত? দেখি কে বলতে পারে, দেখি কে বলতে পারে বর্তমান খরচ কত হবে। বলেন দেখি, বলেন বর্তমান খরচ কত? বর্তমান খরচ 11,000 টাকা। বর্তমান খরচ 11,000 টাকা। এটা দেখার, এটা হচ্ছে দেখে উত্তর। কিভাবে 11,000 টাকা বললেন ভাই? কারণ ওই যে বলছে যে চিনির ব্যবহার এমন ভাবে বাড়ালো, তার মানে চিনির ব্যবহার বাড়াইছে। কতটুকু বাড়াইছে জানি না। এতে চিনি বাবদ খরচ 10% বেড়ে গেছে। চিনি বাবদ খরচ 10% বেড়ে গেছে। তার মানে চিনি বাবদ খরচ আগে ছিল 10,000, এখন এই 10,000 তো হচ্ছেই, এই 10,000-এর 10% বৃদ্ধি পাচ্ছে। তাইলে বর্তমান খরচ কত? আগের 10,000 আর এই 10,000-এর 10%। আরে ভাইয়া, কোনো কিছুর 10% কেমনে বের করতে হয়? কোনো কিছু 10% মানে এদিক থেকে দশমিক এক ঘর শিফট করে বামে দিতে হয়। তাহলে এদিক থেকে দশমিক মানে এখানে দশমিক আছে? নাই, নাই মানে লাস্টে আছে। তাহলে লাস্ট থেকে যদি বামে, এদিকে বামে এক ঘর দেন, তার মানে এখানে দশমিক নিয়ে আসেন, তখন এই শূন্যর ভ্যালু কমে থাকবে না। তার মানে চিনি বাবদ খরচ 1,000 টাকা বৃদ্ধি পাইছে। তার মানে চিনি বাবদ খরচ আগে ছিল 10,000 আর এখন বৃদ্ধি পাবে কত? এই 10,000-এর 10%। 10,000-এর 10%, তো 10,000-এর 10% 1,000। কিভাবে? ওই যে বলছিলাম, কোনো কিছু 10% মানে দশমিক জাস্ট এই লাস্ট থেকে দশমিক এক ঘরের দিকে দিয়ে দেওয়া। তাহলে এখানে দশমিক আছে, এখানে দিয়ে দেওয়া, আর দশমিকের পরে শূন্যের কোনো ভ্যালু থাকে না। তার মানে 1,000 টাকা। তার মানে চিনি বাবদ খরচ কত? 1,000 টাকা বাড়ছে। তাহলে আগের 10,000 আর 1,000 মোট 11,000। বুঝছেন কিনা বলেন? বুঝছেন? এটা হলো চিনি বাবদ খরচ, বর্তমান খরচ। এবার তাকান, এইবার তাকান, আগে চিনি কিন্তু কত কেজি? 100 কেজি। 1 কেজির দাম ছিল কত? 100 টাকা। এখন চিনির দাম 20% কমে গেছে। তার মানে আগে 1 কেজির দাম 100 টাকা থাকলে এখন 1 কেজির দাম হবে 100 থেকে 20 বাদ দিলে 1 কেজির দাম হচ্ছে এখন 80 টাকা। 80 টাকা, 80 টাকা। এখন বলেন, চিনি আগে কিন্তু 100 কেজি, এখন কিনবে কত কেজি? বলে দিছে একটি পরিবার চিনির ব্যবহার এমন ভাবে বাড়ালো, মানে চিনির ব্যবহার কিছু একটা বাড়াইছে। কতটুকু বাড়াইছে আমি জানি না, আমি ধরে নিচ্ছি এখন তারা চিনির ব্যবহার x কেজি বাড়াইছে। তার মানে আগে 100 কেজি কিন্তু এখন কেজি 100 প্লাস x কেজি, এখন কিনে 100 প্লাস x কেজি। বুঝছেন কিনা বলেন? অঙ্কে ওটাই চাইছে যে ওই পরিবার চিনির ব্যবহার শতকরা কত বাড়াইছিল, মানে চিনির ব্যবহার কতটুকু বাড়াইছিল, ওই x এর মান বের করতে বলছে। এবার আমাকে বলেন, 1 কেজি চিনির দাম এখন 80 টাকা আর চিনি কিনতেছে 100 প্লাস x কেজি, তাহলে বর্তমান চিনি বাবদ খরচ কি? 1 কেজির দামকে যত কেজি চিনি কিনছে তত দিয়ে গুণ করলে এটা কি বর্তমান খরচ না? ইয়েস, এই বর্তমান খরচের ভ্যালু এখন এই 11,000 টাকা ধরতে হবে। ইয়েস, এখন আর 10,000 ধরা যাবে না, কারণ এখন তো বলে নাই যে চিনি বাবদ খরচ বৃদ্ধি পাবে না, একই থাকবে। যদি বলতো চিনি বাবদ খরচ বৃদ্ধি পাবে না, তখন এইটা ইকুয়াল টু 10,000, মানে এই যে 100 গুণ 100। কিন্তু এখানে যেহেতু চিনি বাবদ খরচ
বাড়তেছে 10%, তাহলে 10,000 10% মানে 1,000, তাহলে চিনি বাবদ খরচ হয় এখন আগের 10,000 আর 1,000 11,000, তাই মানে বর্তমান এটা হচ্ছে বর্তমান খরচ। তাহলে প্রশ্ন মতে এই বর্তমান খরচ আর এটাও বর্তমান খরচ, তাহলে এটা ইজ ইকুয়াল টু 11,000, বুঝছেন? তাই প্রশ্ন মতে 80 গুণ 100 প্লাস এক্স 11,000, এখান থেকে এক্স এর মান বের করলে ওইটাই উত্তর। এই 80 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাই কি না? তাহলে এই পাশে থাকবে কত? 100 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 11,000 ডিভাইডেড বাই 80। দেখেন এই শূন্য কাটা, আমি প্রথমে হচ্ছে 4 দিয়ে কাটা যাবে, 4 দিয়ে কাটা যাবে, 4 দিয়ে কাটলে এটা যাবে হচ্ছে 2 বার, 4 দুগুণে 8, 4 দিয়ে এই 11 এর মধ্যে 4 দুগুণে 8 থাকলো 3, 3 এর পরে 0 30, 4 দিয়ে কাটলে 4 সাথে 28 থাকলো 2, 2 এর পরে 0 20, 4 5 20, ঠিক আছে? তার উপর থাকতেছে 275, নিচে হচ্ছে 2, তার মানে 100 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 275 ডিভাইডেড বাই 2। যেহেতু এক্স বের করবো, 100 এই পাশে যোগ আছে, ওই পাশে যে বিয়োগ হবে, তাহলে এক্স ইকুয়াল টু 275 ডিভাইডেড বাই 2 মাইনাস হচ্ছে 100। লসাগু কত? লসাগু হচ্ছে 2, তাহলে 275 মাইনাস 200, 275 থেকে 200 গেলে 75 ডিভাইডেড বাই 2, তাহলে 75/2, তার মানে এক্স এর মান 75/2। আমরা ধরে নিয়েছিলাম যে চিনির ব্যবহার চিনির ব্যবহার এক্স পরিমাণ বৃদ্ধি পাচ্ছিল, তার মানে এক্স ইকুয়াল টু 75/2%। এই 75/2, 2 দিয়ে 75 কে ভাঙলে 37.5, তাহলে 37.5%। তাহলে আমাদের উত্তর হচ্ছে সি নাম্বার অপশন 37.5%। বুঝছেন কিনা বলেন? 37%। এখানে কোনো কোশ্চেন থাকলে বলবেন। হ্যাঁ, সহজ প্রশ্ন ভাই, সবাই পারবে। এই যে এই টাইপের কোশ্চেন আসলে অনেকে বুঝতেই পারবে না কি বলছে। এত কিছু তো লেখা লাগবে না, আমরা তো এক লাইনে অঙ্ক সলভ করে ফেলবো। হ্যাঁ, এর জন্য আপনাকে মনে মনে ওই যে কোনো কিছু 10% বের করার ব্যাপারটা, এটা যদি মনে মনে না পারেন, তাহলে আবার ওই 10,000-এর 10% বের করতেই আপনার জান বের হয়ে যাবে। 10,000-এর 10% মানে ওই দিক থেকে 1 ঘর দশমিক আগে আসবে, তার মানে একটা শূন্য বাদ যাবে, তাহলে 1,000 থাকবে। জি, বলা যাবে না কেন? অবশ্যই বলা যাবে। কে কি বোঝেন নাই বলেন তো এই অঙ্কে? সমস্যা নাই, আমি বলবো, আমি সবগুলো বুঝাই দিব, টেনশন করেন না। কে কি বোঝেন নাই বলেন? হুম, 11,000 ব্যাপারটা, আচ্ছা বলছি। অন্যরা কি বুঝছেন? না বুঝলে বলেন, কাইন্ডলি রেসপন্স করলে আমি বুঝাই দিব। আচ্ছা দেখেন, আগে যে অঙ্কগুলা করছি সেই অঙ্কে কি বলছিল? সেই অঙ্কে বলছিল যে চিনির ব্যবহার এমন ভাবে বাড়ালো যেন চিনি বাবদ কোনো খরচ বৃদ্ধি পেল না, তার মানে পূর্বের খরচ আর পরের খরচ একই ছিল। কিন্তু এই অঙ্কে আগে আগে চিনির প্রতি কেজি চিনির দাম ছিল হচ্ছে 100 টাকা, আর চিনি কিন্তু 100 কেজি, তাহলে চিনি বাবদ খরচ ছিল 100 গুণ 100 10,000। এটা হচ্ছে পূর্বের খরচ। এখন বর্তমান খরচটা কত হবে? বর্তমান খরচ মানে দাম পরিবর্তনের পরে। বলছে যে দাম কমে গেল, একটি পরিবার চিনির ব্যবহার এমন ভাবে বাড়াইছে যে চিনি বাবদ 10% খরচ বৃদ্ধি পেল, তার মানে চিনি বাবদ খরচ বেড়ে যাচ্ছে। তার মানে চিনি বাবদ খরচ এখন আর আগের মতো একই থাকবে না। আগে 10,000 হতো, এখন 10,000 থাকবে না, এখন 10% দাম বাড়বে। কার 10%? এই যে আগে যে খরচ হতো এই খরচের 10%, তার 10,000-এর 10% মানে 1,000। এখন 10,000-এর 10% যে 1,000, এটা যদি না বোঝেন তাহলে ওই যে শতকরার প্রথম দুইটা ক্লাস করতে হবে ভাই। প্রথম দুইটা ক্লাস করলে এই প্রশ্ন করবেন না আপনি, আমি জানি। তাহলে এই 10,000-এর 10% মানে 1,000। কিভাবে? এই যে 10,000 এর মানে গুণ 10% মানে 10/100, এই শূন্য কাটা, এই শূন্য কাটা 1,000। আরে ভাই, চিনির মূল্য 20% কমে গেছে, কিন্তু মূল্য 20% কমে গেছে, ঠিক আছে, কিন্তু চিনি খাওয়া এতই বাড়াইছে যে মূল দাম কমার পরেও খরচ বেড়ে গেছে। হয় না এরকম? যে একটা জিনিসের দাম কমছে বলে এমন কিনা কিনতেছে যে তার দাম কেনার পরেও খরচ বেড়ে গেছে আগের চেয়ে, তাহলে বেশি কিনতেছে। ঝামেলা লাগার কিছু নেই। তাহলে এই যে 1,000 টাকা হচ্ছে বেশি খরচ হবে, তার মানে আগের খরচ 10,000 আর 1,000 টাকা খরচ বৃদ্ধি পাইছে, তাহলে বর্তমান খরচ হচ্ছে 10,000 প্লাস 1,000,
তাই 11,000 আমি একবারে লিখছিলাম। কেন? কারণ অত কিছু করার সময় থাকবে না পরীক্ষার হলে, তাই আমরা 11,000 লিখছিলাম একবারে। বুঝছেন? বর্তমান খরচ এইটা। এখন প্রশ্ন হচ্ছে, চিনির মূল্য যেহেতু 20% কমে গেছে, তাহলে আগে প্রতি কেজি চিনির দাম 100 টাকা ছিল, এখন প্রতি কেজি চিনির দাম হবে 100 - 20 মানে 80 টাকা, রাইট? চিনির ব্যবহার, একটি পরিবার চিনির ব্যবহার বাড়াইছে, কতটুকু বাড়াইছে আমি জানি না, আমি ধরি x কেজি পরিমাণ চিনির ব্যবহার বাড়াইছে। তাহলে আগে কিন্তু 100 কেজি, এখন কেনে 100 প্লাস x কেজি, তাহলে এখন চিনি কেনে 100 প্লাস x কেজি, ঠিক আছে? তাহলে 1 কেজি চিনির দাম 80 টাকা আর কেনে 100 প্লাস x কেজি, তাহলে 1 কেজির দামকে যত কেজি কিনছে তত দিয়ে গুণ করলে এটা হচ্ছে বর্তমান খরচ। আর এই বর্তমান খরচের ভ্যালু 11,000, তাই এইটাও বর্তমান খরচ, এইটাও বর্তমান খরচ, তাই এইটা ইজ ইকুয়াল টু 11,000। এবার এটা ক্যালকুলেশন করে x এর মান বের করতে হবে, এর বাইরে তো আর কিছু নেই। তাহলে 80 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে এই পাশে থাকলে হচ্ছে 100 প্লাস x, 11,000 ডিভাইডেড বাই 80, এই শূন্য দিয়ে শূন্য কাটা, 8 দিয়ে এটা কাটা যাচ্ছে না, তাহলে আমি আগে 4 দিয়ে কাটে কমাই নিই, বা 2 দিয়ে কাটেন, 2 দিয়ে কাটলে এটা যাবে 4 বার, এই 110 এর মধ্যে 2 দিয়ে যাবে 55 বার, আর একটা শূন্য। এবার আবার 2 দিয়ে যায়, 2 দিয়ে এটা যাবে 2 বার, 27 দুগুণী 54, 27 দুগুণী 54 থাকলে 1, 1 এর পরে 0 5, 6 10, 5 দুগুণী 10, তার মানে উপরে 275, নিচে হচ্ছে 2, তাহলে 100 প্লাস x ইজ ইকুয়াল টু 275 ডিভাইডেড বাই 2। যেহেতু x এর মান বের করবেন, x রেখে দেন, 100 এই পাশে যোগ আছে, ওই পাশে যে বিয়োগ হবে, তাহলে অতএব x ইকুয়াল টু 275 ডিভাইডেড বাই 2, 275 ডিভাইডেড বাই 2, এই যে এই 100 পাশে যে বিয়োগ হবে, তাহলে 2, এটা হচ্ছে 275 মাইনাস 200, তা 275 থেকে 200 গেলে 75 ডিভাইডেড বাই 2, তার মানে x এর মান 75 ডিভাইডেড বাই 2, আর এই x হচ্ছে যতটুকু কেনা বৃদ্ধি করছিল, ওই x এর মান তো বের করতে হবে, তাহলে 75 বাই 2 মানে 37%। তো পরীক্ষার হলে তো আপনি ভাই, আপনি জানেন, আপনি পরীক্ষার হলে লিখবেন সরাসরি এই লাইন লিখবেন, এগুলো কিছুই লিখবেন না, পূর্বের খরচ মনে মনেই 100 গুণ 100 10,000, তাহলে বর্তমান খরচ 10,000 এর 10% বাড়বে মানে 1,000, আর 10,000 11,000, তাহলে বর্তমান খরচ 11,000। আর বর্তমান খরচ কেমনে পাবো? আগে প্রতি কেজির দাম ছিল 100 টাকা, এখন প্রতি কেজির দাম 80 টাকা, আগে কিন্তু প্রতি 100 কেজি, এখন কেন 100 প্লাস x কেজি, তাহলে বর্তমান খরচ 80 × 100 প্লাস x ইজ ইকুয়াল টু 11,000। এটা সমাধান করে x এর মান বের করতে হবে। বুঝছেন কিনা বলেন? কে যেন প্রশ্ন করছিল যে 20% কমে গেল, ইমতিয়াজ আহমেদ না কে যেন, ভাই বুঝছেন? নেক্সট দেখেন, তেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় এক পরিবার তেলের ব্যবহার 20% বৃদ্ধি, এক পরিবারের তেলের ব্যবহার 20% বৃদ্ধি পায়। নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত খুবই সহজ। তেলের মূল্য 20% হ্রাস পাওয়ায়, তার মানে তেলের মূল্য 20% কমে গেছে, এতে এক পরিবার কি করছে? তেলের ব্যবহার 20% বৃদ্ধি করে দিছে, মানে তেলের দাম কমে গেছে, তেল খাওয়া বাড়াই দিছে। ওকে ফাইন, এখন তেল খাওয়া বাড়াইছে, দাম কমছে, তাহলে এখন খরচের তো একটা পরিবর্তন আসবে, সেই খরচের পরিবর্তনের অনুপাত চাইছে। তাহলে আমরা ধরে নিচ্ছি পূর্বে 1 লিটার তেলের দাম 100 টাকা, আর কিন্তু 100 লিটার সব সময়, তাহলে মোট খরচ কত? 1 লিটারের দামকে যত লিটার তত দিয়ে গুণ করলে, তার মানে পূর্বের খরচ 10,000, ব্যাস, পূর্বের খরচ 10,000। তাহলে বর্তমান খরচ কত? তেলের মূল্য 20% কমে গেছে, তাহলে আগে 1 লিটারের দাম 100 টাকা থাকলে এখন 1 লিটারের দাম 100 - 20 মানে 1 লিটারের দাম এখন 80 টাকা, রাইট? এখন তেলের ব্যবহার 20% বৃদ্ধি পাইছে, তার মানে তেল আগে কিন্তু 100 লিটার, এখন 20 লিটার বেশি কিনবে, তার মানে এখন কিনে হচ্ছে 120 লিটার। তাহলে তেলের খরচ কত? এখন 1 লিটারের দাম 80 আর কেনে হচ্ছে 120 লিটার, তাহলে 1 লিটারের দামকে যত লিটার কিনছে তত দিয়ে গুণ করলে 8 × 96 আর হচ্ছে 2টা শূন্য, তার মানে আগের খরচ এটা, বর্তমান খরচ এটা। অঙ্কে চাইছে কি? নতুন খরচ মানে এটা, আর পূর্বের খরচ মানে এটা, এই দুটার অনুপাত। যারা সহজ সরল তারা এটার সাথে এটার অনুপাত করবে, আর যারা চালাক চতুর তারা বর্তমান খরচ এটা, পূর্বের খরচ এটা, অর্থাৎ এইটার সাথে এটার অনুপাত করবে। তাহলে অর্থাৎ পূর্বের খরচ এটা, আর আগের খরচ, বর্তমান খরচ এটা, পূর্বের খরচ হচ্ছে 100 গুণ হচ্ছে 100। হ্যাঁ, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, দেখেন 4 দিয়ে কাটবে, 4 দিয়ে এটা যাবে 2 বার, 4 দিয়ে এটা যাবে 4 × 25 100, আর কাটা যায় না, 2 আর বার গুণ করলে 24, আর নিচে হচ্ছে 25, তাহলে 24 ডিভাইডেড বাই 25, তাহলে 24:25, তাহলে আমাদের উত্তর হচ্ছে 24:25। ক্লিয়ার ব্যাপারটা? 24:25। ভাই এই টাইপ তো এখানকার টাইপ না ভাই, এই অঙ্কের মধ্যে তো এই অঙ্ক দেওয়া যাবে না, আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, আপনি বই ঘাটে দেখবেন, শীট ঘাটে দেখবেন, এই অঙ্ক আমাদের দেওয়া আছে শীটে, করাবো, সবই করাবো। বাদ যাবে না একটি শিশু, সবাই পাবে পোলিও টিকা, ঠিক আছে? বাদ যাবে না একটি অঙ্ক, সব করে দিব। তাহলে এটাকে বুঝছেন? এখন দেখেন
কোশ্চেনে চাইছে কি নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত। তাহলে উপরে নতুন খরচ, নিচে পূর্বের খরচ। তা পূর্বের খরচ মানে কি 100 কেজি তেল কিন্তু প্রতি কেজির দাম হচ্ছে 100 লিটার, তাহলে পূর্বের খরচ হচ্ছে 100 গুণ 100 শেষ। বর্তমান খরচ কেমন, তেলের মূল্য 20% কমে গেছে, তাহলে 1 কেজির দাম ছিল আগে 100 টাকা, এখন 1 কেজির দাম 80 টাকা। তেলের ব্যবহার 20% বাড়াইছে, তার মানে তেল আগে কিন্তু 100 লিটার, এখন কিন্তু 100 + 20 মানে 120 লিটার। তাহলে এটা হচ্ছে বর্তমান খরচ। ব্যাস, এই এক লাইনে শেষ। এবার কাটাকাটি, এই শূন্য দিয়ে শূন্য কাটা, এই শূন্য দিয়ে শূন্য কাটা, 4 দিয়ে কাটলে এটা যাবে 2 বার, 4 দিয়ে এটা যাবে 25 বার, তাহলে উপরে 12 দুগুণে 24, নিচে হচ্ছে 25, তাহলে 24:25, তাহলে 24:25। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, এর আগে আমাদের একটা অঙ্ক রেখে আসছিলাম, ওইটা করে দিই। এই যে কোনো একটি নির্দিষ্ট রুটের বাসের ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায় ওই রুটে যাত্রী পরিবহন 10% বৃদ্ধি পাওয়ায় ওই রুটে যাত্রী পরিবহন 10% কমে গেল। আচ্ছা আচ্ছা, এখানে একটু বেশি ডেটা হয়ে গেছে, এটা একটু কাটা যাবে। হ্যাঁ, এটা কত নাম্বার, এটা কত নাম্বার? আচ্ছা, আমি একটু দেখছি কোটা। কোন একটি নির্দিষ্ট রুটে বাসের ভাড়া 20% বৃদ্ধি পায় ওই রুটে যাত্রী পরিবহন এই যে এখান থেকে একটু কাটা যাবে, এই যে এখান থেকে একটু কাটা যাবে, বুঝছেন? ওই রুটে যাত্রী পরিবহন 10% কমে গেল, এতে রাজস্ব শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল, একটু কাটা যাবে। 94 নাম্বার, আমাদের লেকচার বুকে 94 নাম্বারে ভুল আছে, এটা একটু কারেকশন হবে। আচ্ছা, কোন একটি নির্দিষ্ট রুটের বাসের ভাড়া 20% বৃদ্ধি পায় ওই রুটে যাত্রী পরিবহন 10% কমে গেল, এতে রাজস্ব শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল। আচ্ছা দেখেন, আচ্ছা কি বলছে, কোন একটি নির্দিষ্ট রুটে 20% ভাড়া বৃদ্ধি পাইছে, মানে বাস কোন একটা নির্দিষ্ট রুটে বাসের ভাড়া 20% বাড়ছে। তাহলে বাসের ভাড়া 20% বাড়লে পারে ওই পথ দিয়ে এখন যাত্রী পরিবহন কমে গেছে, মানে ওই পথ দিয়ে এখন মানুষের যায় না, এখন মানুষ অন্য পথ দিয়ে যায়। এতে রাজস্ব মানে ওই পথের উপর হয়তো টোলের পরিমাণ, টোল বাড়ায় দিয়ে, হয়তো কোন একটা ব্রিজ হয়েছে, সেই ব্রিজের জন্য কি হচ্ছে, টোল নিচ্ছে, এর জন্য 20% ভাড়া বেড়ে গেছে। তাহলে 20% ভাড়া বেড়ে গেছে, এখন যাত্রী ওই পথে যায় না, তো যাত্রী না গেলে পরে সরকারের কি আয় কমে যাবে না? এই জন্য বলছে রাজস্ব কি পরিমাণ কমে গেল। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে একটি নির্দিষ্ট রুটের বাসের ভাড়া 20% বৃদ্ধি পায়, তাহলে এই টাইপের কোশ্চেন আমরা ধরে নিব যে ওই রুটে আগে, মানে বাসের ভাড়া বৃদ্ধি পাওয়ার আগে 100 জন যাত্রী যেত, 100 জন যাত্রী যেত, প্রতিদিন 100 জন যাত্রী যেত, এবং প্রত্যেক যাত্রী ভাড়া দিত 100 টাকা, সবই 100। হ্যাঁ, তাহলে পূর্বে, এদিকে তাকান, পূর্বে মানে ভাড়া বৃদ্ধির পূর্বে 100 জন যাত্রী যেত, ওই রুটে 100 জন যাত্রী যেত, ঠিক আছে, এবং প্রত্যেক যাত্রী ভাড়া দিত 100 টাকা। তাহলে যাত্রী যেত 100 জন, প্রত্যেকের ভাড়া 100, তাহলে মোট ভাড়া কত? মোট ভাড়া মানে রাজস্ব, তাহলে রাজস্ব, হ্যাঁ এই মোট ভাড়াটাই তো রাজস্ব, তাই না? এই মোট ভাড়াটাই তো রাজস্ব হিসেবে যায় সরকারের কাছে, বুঝছেন? তাহলে 100 জন যাত্রী যেত, প্রত্যেকের ভাড়া ছিল 100 টাকা, তাহলে রাজস্ব ছিল একজনের ভাড়াকে যতজন তত দিয়ে গুণ করলে রাজস্ব পাওয়া যেত, তার মানে 10,000 টাকা। তাহলে রাজস্ব আগে পেত 10,000 টাকা, এটা তো ভাড়া বৃদ্ধির পূর্বে। এবার পরে মানে ভাড়া বৃদ্ধির পরে, তাহলে ভাড়া হচ্ছে 20% বৃদ্ধি পাইছে, তার মানে আগে প্রত্যেকের ভাড়া ছিল, প্রত্যেকে দিতে 100 টাকা, এখন কিন্তু ভাড়া 20% বৃদ্ধি পাইছে, তাহলে 100-র 20% মানে 20, এই জন্য বর্তমান ভাড়া হচ্ছে 100 + 20, তার মানে বর্তমান ভাড়া হচ্ছে 100 + 20। হ্যাঁ, এই যে ভাড়া বেড়ে গেছে, তাহলে বর্তমান ভাড়া 120 টাকা হয়ে গেছে, এতে ওই রুটে যাত্রী পরিবহন 10% কমে গেছে, তার মানে ওই রুট দিয়ে আগে আমার 100 জন যাত্রী গেলে এখন আর 100 জন যায় না, এখন 10 জন কম যায়, তাহলে 100 থেকে 10 জন বাদ দিলে ওই রুটে বর্তমান যাত্রী যায় হচ্ছে 100 - 10 মানে 90 জন। তাহলে যাত্রী যায় 90 জন, তাহলে যাত্রী যায় 90 জন, আর প্রত্যেকের ভাড়া এটা, তাহলে যতজন যাত্রী সেটা দিয়ে যদি প্রত্যেকের ভাড়াকে গুণ করা যায়, তাই এটা হচ্ছে মোট রাজস্ব, বর্তমান রাজস্ব, ঠিক আছে? তাহলে হচ্ছে 120 গুণ হচ্ছে 90, এই 9 আর 12 গুণ করলে 9 × 12 = 108,
এই শূন্য আর এই শূন্য, দুইটা শূন্য বসে গেল। তাহলে বর্তমান রাজস্ব 10,800 টাকা, পূর্বের রাজস্ব হচ্ছে 10,000 টাকা। তাহলে রাজস্ব বাড়ছে বোঝা হচ্ছে, দেখছেন? তার মানে রাজস্ব বাড়ছে, বাড়ছে না? তাহলে 10,000 ছিল আগে, এখন 10,800। তাহলে রাজস্ব বৃদ্ধি কত? এই 10,800 থেকে আগের রাজস্ব 10,000 বাদ দিয়ে দেন, তার মানে 800 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে রাজস্ব বৃদ্ধি হচ্ছে 800 টাকা। কোশ্চেনে চাইছে রাজস্ব শতকরা কত বৃদ্ধি পাবে, রাজস্ব শতকরা কত বৃদ্ধি পাইছে এটা চাইছে। তাহলে কোনো কিছুর শতকরা বের করার নিয়ম কি? যার শতকরা বের করতে হবে সেটা উপরে, যার সাপেক্ষে সেটা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। তাহলে এখানে চাইছে কিসের শতকরা? রাজস্ব শতকরা কিন্তু কত বৃদ্ধি পাবে, তার মানে রাজস্ব বৃদ্ধির শতকরা চাইছে, তার মানে উপরে যাবে হচ্ছে রাজস্ব বৃদ্ধি। তো রাজস্ব বৃদ্ধি কয় টাকা? এই যে 800 টাকা, তাহলে 800 উপরে। আর এগুলো বের করতে সবসময় পূর্বের অবস্থার সাপেক্ষে, পূর্বের রাজস্ব মানে 10,000 সাপেক্ষে, তাই 10,000 নিচে, যার সাপেক্ষে সে নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য ক্যান্সেল, এই দুটা দিয়ে এই দুটো ক্যান্সেল, তাহলে উত্তর হচ্ছে 8%। আপনারা বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? ক্লিয়ার। যার শতকরা বের করবেন সেটা উপরে, যার সাপেক্ষে সে নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। তাহলে আমরা কিসের শতকরা বের করতে চাচ্ছি? রাজস্ব বৃদ্ধির শতকরা, তাই রাজস্ব বৃদ্ধি উপরে। আর এগুলো বের করতে, রাজস্ব বৃদ্ধি হোক হ্রাস হোক, এগুলো বের করতে সবসময় পূর্বের অবস্থার সাপেক্ষে, সবসময় পূর্বের অবস্থার সাপেক্ষে, তার মানে 10,000 সাপেক্ষে, তাই 10,000 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, শেষ। ওকে, নেক্সট দেখেন, এই যে এই টাইপের কোশ্চেন যারা শর্টকাটে করে তারা এইগুলো তো ধরতেই পারবে না কি আসছে শর্টকাটে করলে পারে। আমি তো শর্টকাট, মূল নিয়মেই তো লাগতেছে 30 সেকেন্ডের কম, তাহলে আমি শর্টকাটে কেন করব? একজন টিভি বিক্রেতা তার প্রতিটি টিভির দাম X% বৃদ্ধি করলো। আচ্ছা, এটা পরে করে দিচ্ছি, এরপরে আরো একটা আছে, দেখেন। টেলিভিশনের মূল্য 20% কমে গেল, ফলে বিক্রি 25% বৃদ্ধি পেল। এই দেখেন, টিভির দাম কমে গেছে আর মানুষ গণহারে কিনা শুরু করে দিয়েছে, মানে দেখছেন এতে কেনা বেচার উপর কি প্রভাব পড়লো, কেনা বেচার উপর কি প্রভাব পড়লো। আচ্ছা, কেনা বেচার উপর কি প্রভাব পড়ছে এটা জানতে গেলে তো আমাকে জানতে হবে, মানে কেনা বেচার উপর কি প্রভাব পড়ছে, মানে তার মানে কেনা বেচা কি বাড়ছে না কমছে, এটা ডিপেন্ড করে কিসের উপর, মানে প্রফিট কি আগের চেয়ে বাড়ছে না কমছে, সেটা বের করতে হবে, বুঝছেন? আচ্ছা, তাহলে টেলিভিশনের মূল্য 20% কমে গেছে, এতে টেলিভিশনের বিক্রি 25% বেড়ে গেছে। তাহলে আমরা ধরে নিব, এদিকে তাকান, ধরে নিচ্ছি যে এদিকে আগে প্রতিদিন 100টা টেলিভিশন বিক্রি হতো, প্রতিদিন 100টা টেলিভিশন বিক্রি হতো, আর প্রতিটি টেলিভিশনের দাম 100 টাকা। আরে ভাই, যা ধরবেন সব 100। প্রতিদিন 100টা টিভি বিক্রি হতো, প্রতিটা টিভির দাম 100 টাকা। তাহলে প্রতিদিন টিভি বিক্রি হতো 100টা, প্রত্যেকটা টিভির দাম 100 টাকা। তাহলে তাহলে মোট কত টাকা বিক্রি হতো? এদিকে তাকান, মোট কত টাকার বিক্রি হতো বলেন তো? একটা টিভি, একটা টিভির দাম 100 টাকা, এরকম 100টা টিভি বিক্রি করলে মোট বিক্রি কত? একটা টিভির দামকে টিভির সংখ্যা দিয়ে গুণ করলে, তাহলে এটা হচ্ছে মোট টিভি বিক্রির ফলে মোট প্রফিট। প্রফিট না, মোট বেচা কিনা, মোট বেচা কিনা, মোট বেচা কিনা, এটা বুঝছেন? মোট বেচা কিনা। আচ্ছা, ঠিক আছে। এবার বলছে টেলিভিশনের মূল্য, এটা হচ্ছে দাম পরিবর্তনের পূর্বে, হ্যাঁ, টেলিভিশনের মূল্য 20% কমে গেল, তার মানে আগে একটা টিভির দাম ছিল 100 টাকা, এখন একটা টিভির দাম 20 টাকা কমে গেছে। তাহলে 100 থেকে 20 টাকা বাদ দিলে এখন একটা টিভির দাম, এটা হচ্ছে এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু 10,000। এটা হচ্ছে পূর্বের বেচা কিনা, পূর্বের কেনা বেচা 10,000, হ্যাঁ। তাহলে বর্তমান কেনা বেচা, আপনারাই বলেন বর্তমান কেনা বেচা কত হবে? টেলিভিশনের মূল্য 20% কমে গেছে, তাহলে আগে একটা টিভির দাম 100 টাকা ছিল, এখন একটা টিভির দাম 100 থেকে 20 বাদ দিলে 80 টাকা, এখন একটা টিভির দাম 80 টাকা। এতে 25% বিক্রি বৃদ্ধি পাইছে, তাহলে বেচা কিনা 25% বেড়ে গেছে। হ্যাঁ, তার মানে আগে 100টা টিভি বিক্রি করলে এখন বিক্রি করে 100-র সাথে 25 যোগ করে 125টা টিভি সেল দেয় এখন। তাহলে এখন টিভি সেল দেয় হচ্ছে 125টা। তাহলে আগে একটা টিভির দাম হচ্ছে এখন 80 টাকা, আর এখন টিভি বেচতেছে 125 টাকা, 125টা টিভি বেচতেছে। তাহলে টিভি এখন বেচা কিনা কত টাকা হচ্ছে? এখন বেচা কিনা কত টাকা হচ্ছে? এই যে একটা টিভির দামকে টিভির সংখ্যা দিয়ে গুণ করলে এটা, তাহলে কত হচ্ছে দেখেন। এই একটা শূন্য বসাই দিলাম, এখন এই 8 দিয়ে 5কে গুণ করলে 5 40 শূন্য হাতে 4, 8 দ্বিগুণে 16 আর 4 20 হাতে 2, 8কে 8 আর 2 10। তার মানে এখনো বেচা কিনা 10,000। তাহলে আগেও বেচা কিনা ছিল 10,000, এখনো 10,000, তার মানে বেচা কিনার উপর কোনো প্রভাব পড়ে নাই। ইয়েস, তার মানে প্রভাব পড়বে না। ডি নাম্বার অপশন রাইট। ভাই, এর চেয়ে সহজ আর কি চান বলেন তো? এই মেথড হচ্ছে সহজ আর কি চান বলেন?
বলেন এর চেয়ে সহজ কি চান বলেন তো। বেচা কিনার উপর কোনো প্রভাব পড়ে নাই, তার মানে আগেও যা বেচা কিনা হতো এখনো সেই বেচা কিনে আছে। বেচা কিনা মানে আসলে কত টাকা বিক্রি, কত টাকা বেচা কিনা, বলে না যে কত টাকা বেচা কিনা হয়েছে। বেচা কিনা মানে কি পরিমাণ টাকা। তার মানে বেচা কিনা কিভাবে হয়, কতটা, এক একটা টিভির দাম কত আর কয়টা টিভি বেচছে, একটা টিভির দামকে যতটা টিভি বেচছে সেটা দিয়ে গুণ করলেই তো বেচা কিনা কয় টাকা হয়েছে সেটা বেচছে। বুঝছেন, বেচা কিনার প্রভাব, বেচা কিনার উপর কোনো প্রভাব পড়েনি। ক্লিয়ার? ওকে, এবার এদিকে আরেকটা অঙ্ক রেখে আসছিলাম। এই যে দেখেন দেখেন কি বলছে, একজন টিভি বিক্রেতা তার প্রতিটি টিভির দাম X% বৃদ্ধি করলো, তার প্রতিটি টিভির দাম X% বৃদ্ধি করলো, X%। এতে তার টিভি বিক্রির সংখ্যা Y% কমে গেল, এতে টিভি বিক্রির সংখ্যা Y% কমে গেছে, ওই যে দাম বাড়াইছে বিক্রি কমে গেছে, কিন্তু এতেও তার মোট বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকলো। মোট বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকলো মানে কি, মানে কেনা বেচা অপরিবর্তিত, অর্থাৎ আগেও যে পরিমাণ, যে টাকার কেনা বেচা হতো এখনো সেই টাকারই কেনা বেচা হচ্ছে। হ্যাঁ, নিচের কোন সমীকরণটি ওয়াই এর সাপেক্ষে এক্স এর সঠিক প্রকাশ? দেখেই বুঝবে না যে কি চাইছে। তাহলে এই টাইপের কোশ্চেন আসলে আমি কি বলছি, এই টাইপের কোশ্চেন আসলে আমি কি বলছি বলেন তো। এই টাইপের কোশ্চেন আসলে আপনাকে আমি বলছি কি, ধরে নিবেন এদিকে তাকান, ধরে নিবেন যে পূর্বে 100টা টিভি বেচতো, প্রতিদিন 100টা টিভি বেচতো এবং প্রতিটা টিভির দাম 100 টাকা। তাহলে বেচা কিনা কত হইতো, একটা টিভির দাম হচ্ছে 100 টাকা, এরকম 100টা টিভি বেচলে বেচা কিনা হচ্ছে একটা টিভির দামকে টিভির সংখ্যা দিয়ে গুণ করলে এটা হচ্ছে পূর্বের বেচা কিনা। পূর্বের বেচা কিনা, কোশ্চেনে যেহেতু বলছে বেচা কিনা অপরিবর্তিত থাকলো, তার মানে এই পূর্বের বেচা কিনা আর পরের বেচা কিনা সমান হবে। ওকে ফাইন, এবার আমাকে বলেন একটা টিভির দাম ছিল আগে 100 টাকা, এখন একটা টিভির দাম হবে 100-র সাথে এক্স যোগ হবে। কেন? কারণ বলে দিচ্ছে যে একজন টিভি বিক্রেতা তার প্রতিটি টিভির দাম X% বৃদ্ধি করছে। তাহলে এখন আগে একটা টিভির দাম 100 টাকা থাকলে এখন একটা টিভির দাম হবে 100 + x, তার মানে বর্তমানে একটা টিভির দাম হচ্ছে 100 + x টাকা। ক্লিয়ার কিনা বলেন? এই যে X% মানে 100 X% মানে x, তাই 100-র সাথে x যোগ করতেছি। এতে টিভি বিক্রিত টিভির সংখ্যা Y% কমে গেছে, অর্থাৎ আগে প্রতিদিন 100টা টিভি বিক্রি করতো, এখন টিভি বিক্রির সংখ্যা Y% কমে গেছে, তার মানে এখন আর 100টা বিক্রি হবে না, 100 থেকে Y% বাদ দেন, তাহলে বর্তমান টিভি বিক্রি হয় 100 - YT, 100 - Y, এই পরিমাণ টিভি বিক্রি হয়। বলেন, একটা টিভির দাম 100 + x আর টিভি বিক্রি হচ্ছে 100 - Yটা, তাহলে একটা টিভির দামকে টিভির সংখ্যা দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা হচ্ছে বর্তমান টিভির বেচা কিনা। তাহলে এটা পূর্বের বেচা কিনা, এটা পরের বেচা কিনা, এই দুটো সমান, কারণ বলে দিছে বেচা কিনা অপরিবর্তিত থাকলো। এইবার কোশ্চেনে কি বলছে, নিচের কোন সমীকরণটি ওয়াই এর সাপেক্ষে এক্স এর সঠিক প্রকাশ? ওয়াই এর সাপেক্ষে এক্স এর প্রকাশ, তাহলে কি চাইছে আগে বুঝতে হবে কি চাইছে। ওয়াই এর সাপেক্ষে এক্স এর প্রকাশ, এক্স এর প্রকাশ, তার মানে এক্স এর সমীকরণ বের করতে বলছে ওয়াই এর সাপেক্ষে, মানে সোজা কথা এক্স এক পাশে রেখে দিয়ে শুধু এক্স এক পাশে থাকবে আর বাকিগুলো সব অন্য পাশে নিয়ে যেতে হবে। নিচের কোন সমীকরণটি ওয়াই এর সাপেক্ষে এক্স এর সঠিক প্রকাশ, তাহলে এক্স কে প্রকাশ করতে হবে ওয়াই এর সাপেক্ষে, তার মানে এক্স কে এক পাশে রেখে দিব আর ওয়াই টু ওয়াই সহ বাকি সব এক পাশে নিয়ে যাব। বুঝছেন? তাহলে এবার সমাধান করি দেখি। তাহলে 100 × 100 মানে 10,000 ইজ ইকুয়াল টু, এই 100 দিয়ে প্রথমে এগুলোকে গুণ করেন, 100 × 100 মানে 10,000, এই মাইনাস 100 দিয়ে ওয়াই কে গুণ করলে 100 ওয়াই, এই এক্স দিয়ে 100 কে গুণ করলে প্লাস 100 এক্স, এই প্লাস মাইনাসে মাইনাস এক্স আর ওয়াই, যে এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই। এখন এইটা সমাধান করে আমাকে ওয়াই এর সাপেক্ষে এক্স এর প্রকাশ করতে হবে, মানে এক্স এর সমীকরণ তৈরি করতে হবে ওয়াই এর সাপেক্ষে। বিষয়টা এরকম, এই 10,000 দিয়ে 10,000 কাটা, কেন? কারণ এই 10,000 এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, এই প্লাস 10,000 আর মাইনাস 10,000 কেটে যাবে, তাহলে এই পাশে কত থাকলো? 0। আচ্ছা 0। আচ্ছা এখন আমার যেহেতু চাইছে যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর প্রকাশ, আমি একটা কাজ করি, এক্স রিলেটেড টার্মগুলো এক পাশে রেখে দেই, ওয়াই আর এক পাশে নিয়ে আসি। তাহলে এই যে এই পাশে 0 ইকুয়াল টু দেখেন 100 ওয়াই প্লাস 100 এক্স মাইনাস এক্স ওয়াই। যেহেতু আমার এক্স রিলেটেড মানে এক্স এর সমীকরণ বের করতে হবে, তার মানে এক্স কে এক পাশে রেখে দেন, বাকিগুলো এক পাশে পার করেন। এক্স যার যার সাথে আছে তাকে রেখে দেন, এটার সাথে এক্স আছে রেখে দেন, এটার সাথে এক্স আছে রেখে দেন, এটার আগে মাইনাস, এই 100 ওয়াই এর আগে এর সাথে এক্স নাই, এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস 100 এই পাশে আসলে হবে প্লাস 100 ওয়াই ইজ ইকুয়াল টু, দেখেন এখান থেকে এক্স কমন আছে, এক্স কমন নিলে কি থাকতেছে 100 মাইনাস ওয়াই। যেহেতু আমাদের এক্স এর সমীকরণ বের করতে বলছে ওয়াই এর সাপেক্ষে, তাই এক্স রেখে দিব আর এই অংশটা এই পাশে পার করে দিব। তাহলে এই পাশে আছে 100 ওয়াই আর এই জিনিসটা এই পাশে গুণ, এই পুরো জিনিসটা এই পাশে গুণ আছে, তাহলে এই পুরো জিনিসটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে এই পাশে এসে যে 100 মাইনাস ওয়াই, এই জিনিসটা চলে আসলো আর এই পাশে থাকলে এক্স, তার মানে এক্স ইজ ইকুয়াল টু 100 ওয়াই ডিভাইডেড বাই 100 মাইনাস ওয়াই। ও কোশ্চেনে বলছে নিচের কোনটি ওয়াই এর সাপেক্ষে এক্স এর প্রকাশ।
তার মানে ওয়াই এর সাপেক্ষে এক্স এর সমীকরণ তৈরি করতে হবে। তার মানে এক্স ইকুয়াল টু এইটা, এক্স ইকুয়াল এক্সটা দেওয়া নাই, এক্স কিন্তু বলা নাই এখানে, কিন্তু এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে এক্স এর সঠিক প্রকাশ, তার মানে এক্স এর মান কত সেটা বের করতে বলছে। তাহলে এখানে কিন্তু লেখা নাই ইকুয়াল টু এক্স, মানে এক্স ইকুয়াল টু এই ভ্যালুটা। তাহলে উত্তর কত? এটা কত দেখেন তো, 100y ডিভাইড বাই 100 মাইনাস ওয়াই, 100y ডিভাইড বাই 100 মাইনাস ওয়াই। বি নাম্বার অপশন ইজ রাইট, বি নাম্বার অপশন রাইট। আপনারা কি বুঝছেন? এটা কি বুঝলেন? কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে, এটা বুঝছেন কিনা বলেন। নিচের কোনটি ওয়াই এর সাপেক্ষে এক্স এর সঠিক প্রকাশ? তার মানে আমাকে এক্স এর সমীকরণ তৈরি, এক্স এর প্রকাশ মানে এক্স এর সমীকরণ, এখানে প্রকাশ মানে সমীকরণ, তাহলে এক্স এর প্রকাশ মানে এক্স এর সমীকরণ কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে। অর্থাৎ এক্স ইকুয়াল টু একটা সমীকরণ তৈরি করতে হবে যেখানে ওয়াই থাকবে আর সংখ্যা থাকবে, এখানে এক্স থাকবে না। তাহলে অপশন দেখে কিন্তু উত্তর মেরে দেওয়া যায়। একটা অপশনই আছে যেখানে শুধু ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা আছে, দেখেন এখানে এক্স আছে, কিন্তু অঙ্কে যেহেতু বলছে ওয়াই এর সাপেক্ষে এক্স এর প্রকাশ, তার মানে এক্স এর সমীকরণ বের করতে হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু বের করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু এখানে বের করতে হবে, এখানে শুধু ওয়াই থাকবে আর সংখ্যা থাকবে, এক্স থাকবে না। হ্যাঁ, তাহলে এক্স, তার মানে এমন একটা অপশন উত্তর হবে যেখানে ওয়াই আছে, সংখ্যা আছে, এক্স নাই। এখানে দেখেন এক্স আছে, হবে না। এখানেও এক্স আছে, হবে না। এখানেও এক্স আছে, হবে না। একটাই অপশন আছে যেখানে কোনো এক্স নাই, তার মানে ওইটাই আমাদের উত্তর। এখানে কোনো সমস্যা আছে বলেন তো? সমস্যা থাকলে বলতে হবে, তাহলে আমি আরেকবার ট্রাই করব। কিন্তু যদি কেউ না বলেন তাহলে কিন্তু সমস্যা। এই যে বলছে নিচের কোন সমীকরণটি, মানে এই যে অপশনে যেটা আছে ওয়াই এর সাপেক্ষে এক্স এর সঠিক প্রকাশ, তার মানে এক্স ওয়াই এর সাপেক্ষে এক্স এর সঠিক প্রকাশ, অর্থাৎ এক্স এর সমীকরণ বের করতে বলছে ওয়াই এর সাপেক্ষে, অর্থাৎ এক্স ইকুয়াল টু একটা সমীকরণ দিবেন সেখানে শুধু ওয়াই থাকবে, ব্যাস। আচ্ছা আচ্ছা, এখন দেখেন, এখন আমরা নতুন টাইপে চলে আসছি। নতুন টাইপ, এই নতুন টাইপ আমি এখন এটা বুঝাবো না, আমি এখন যাব হচ্ছে, আমরা দুইটা অঙ্ক ওইদিকে রেখে আসছিলাম, ওই দুইটা সলভ করে দিব আজকে। আচ্ছা, আপনাদের দিকে চালের মূল্য, ডালের মূল্য এগুলো তো করাইছি। চুরাশি নাম্বার কোশ্চেনটা মনে হয় করানো হয়নি, তাই না? 84 নাম্বারটা করে দিব আজকে, সমস্যা নেই। তার আগে 84 নাম্বারই করে দিই। 84 নাম্বার, 84 মনে হয় মিসিং আছে, তাই না? 84, 84। এই যে এই 84 নাম্বার প্রশ্নটা মনে হয় সলভ করানো হয়নি। 84 নাম্বার প্রশ্ন কি বলছে? এক ছাত্র পরীক্ষায় 20% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য অকৃতকার্য হয়, মানে ফেল করে। অন্য একজন শতকরা 32 নম্বর পায়, যা উত্তীর্ণ হওয়ার নম্বর থেকে 42 নম্বর বেশি। উত্তীর্ণ হতে শতকরা কত নম্বর দরকার? আচ্ছা দেখেন, উত্তীর্ণ হতে শতকরা কত নম্বর দরকার, কোশ্চেনে কি চাইছে? উত্তীর্ণ হতে কত নম্বর দরকার সেটা চাইনি, বলছে উত্তীর্ণ হতে শতকরা কত নম্বর দরকার। তাইলে আমি কি বলতে, একজন ছাত্র 20% পরীক্ষায় 20% নম্বর পাইছে এবং 30 নম্বরের জন্য অকৃতকার্য হয়েছে। তার মানে এই 20% নম্বর এর সাথে যদি 30 নম্বর যোগ করি, এটা হচ্ছে 5 নম্বর। এটা 5 নম্বর, এটা কিন্তু 5 নম্বর, কারণ 20% নম্বর সে পাইছে এবং 30 নম্বরের জন্য অকৃতকার্য হয়েছে। তার মানে এই 20% নম্বরের সাথে যদি আর 30 নম্বর সে পেত, তাহলে কিন্তু অকৃতকার্য হতো না, মানে পাস করতো। তার মানে এটা হচ্ছে 5 নম্বর। আর একজন ছাত্র শতকরা 20% নম্বর পায়, যা উত্তীর্ণ হওয়ার থেকে 42 নম্বর বেশি। অর্থাৎ এই 32% নম্বর, এইখান থেকে যদি আমরা 42 নম্বর বাদ দিয়ে দিই, এই যে 32% নম্বর, এই নম্বর পেয়ে এসে পাস তো করছে, আরো 42 বেশি পাইছে। তার মানে এখান থেকে যদি 42 নম্বর কমও পেত, মানে এখান থেকে 42 বাদ দিলেও সেটা 5 নম্বর পাস হতো। ঠিক আছে? তার মানে এটাও 5 নম্বর, এটাও 5 নম্বর, তাই এই দুটো সমান, কারণ দুটাই 5 নম্বর। এখান থেকে পার্সেন্ট গুলো সব এক পাশে নিয়ে আসবো। দেখেন তাহলে এই হলো 20%, এই 32% এই পাশে আনলে -32% ইজ ইকুয়াল টু এই পাশে -42, এই 30 প্লাস আছে ওই পাশে দিলে -30। তাহলে 20 থেকে -32 গেলে -12% ইজ ইকুয়াল টু 42 আর 30 হচ্ছে -72, দুই পাশ থেকে মাইনাস ক্যান্সেল। তার মানে 12% ইজ ইকুয়াল টু 72, অতএব 1% ইজ ইকুয়াল টু 72/12। আমরা এখান থেকে মোট নম্বর কত হয়েছে সেটা আমরা বের করব। মোট নম্বর কত আগে সেটা বের করে ফেলি। হ্যাঁ, মোট নম্বর কত, তাহলে মোট নম্বর, অতএব 100% ইজ ইকুয়াল টু 72 ডিভাইডেড বাই 12 ইন্টু হচ্ছে 100।
এই 12 দিয়ে 72 যাবে 6 বার, 6 বার তো 72, তাই না? 6 আর 100 গুণ করলে 600, তার মানে 100% এর ভ্যালু 600। তার মানে ওই পরীক্ষায় মোট নম্বর হচ্ছে, মানে ওই পরীক্ষায় মোট নম্বর 600, মানে 600 নম্বরের পরীক্ষা হয়েছে। এবার আপনারা আমাকে বলবেন 5 নম্বর কত, দেখি কে বলতে পারে, বলেন তো 5 নম্বর কত? মোট নম্বর 600, মানে পরীক্ষাটা হয়েছে 600 নম্বরের মধ্যে। তাহলে এখন 5 নম্বর কত বলেন তো? 5 নম্বর কত? 5 নম্বর মানে কি এই যে এইটুক না? ইয়েস। তাহলে 20%, কার 20%? এই যে মোট নম্বরের 20%। তাহলে মোট হলো 600, এই 600-র 20%, তাহলে 600 গুণ 20% মানে 20/100। আর এর সাথে যোগ আছে কত? এর সাথে যোগ আছে 30। এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, 6 দুগুণী 12 মানে 120, 120 প্লাস হচ্ছে 30, তার মানে 150। তার মানে 5 নম্বর 150, বুঝছেন কিনা বলেন? তাহলে মোট 5 নম্বর 150, কিন্তু কোশ্চেনে বলছে যে পাস করার জন্য শতকরা কত নম্বর দরকার। এই যে উত্তীর্ণ হতে শতকরা কত নম্বর দরকার, তার মানে এখানে কিসের শতকরা চাইছে? উত্তীর্ণ হতে যে নম্বর দরকার সেই নম্বরের উত্তীর্ণ নম্বরের শতকরা। উত্তীর্ণ হতে শতকরা কত নম্বর দরকার, অর্থাৎ উত্তীর্ণ হওয়ার জন্য যে নম্বর সেই নম্বরের শতকরা চাইছে। তাহলে উপরে কে যাবে? যার শতকরা বের করতে হয় সেটা উপরে, যার সাপেক্ষে সেটা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। তাহলে যেহেতু এখানে মানে উত্তীর্ণ নম্বর কত সেটা শতকরা চাইছে, তাই উত্তীর্ণ নম্বর এখানে উপরে যাবে। তাহলে উত্তীর্ণ নম্বর মানে 150, এটা যাবে উপরে। আর শতকরা মানে উত্তীর্ণ হওয়ার শতকরা বা ফেল করার শতকরা যাই বের করুক না কেন, এটা মোট নম্বরের সাপেক্ষে বের করতে হয়, অর্থাৎ এই 600 সাপেক্ষে, তাই 600 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। দেখেন এই শূন্য দিয়ে শূন্য কাটা, এই 15 দিয়ে যাবে 4 বার, এই 4 দিয়ে 125 বার, তার মানে উত্তর হচ্ছে 25%। উত্তর কত? 25%। উত্তর 25%। উত্তর হচ্ছে 25%, ঠিক আছে? তার মানে 25% নম্বর পাওয়া লাগবে পাস করার জন্য। তাহলে বি নাম্বার অপশন ইজ রাইট। অথবা একটা কাজ করলে না আর একটু সহজ হতো। দেখেন এইটুক করা লাগতো না, দেখেন এইটুক করা লাগতো না। কিভাবে করা লাগতো না? আমরা আমাদের 5 নম্বর মানে কি 20% প্লাস 30 কিনা, 20% প্লাস 30 কিনা, ইয়েস। তার মানে এই 30 মানে কত পার্সেন্ট সেটুক যদি বের করে ফেলতে পারতাম তাহলে কিন্তু আমার অঙ্ক হয়ে যেত। কারণ এই 30 অ্যাকচুয়ালি কত পার্সেন্ট সেটা যদি বের করতে পারতাম তাহলে অঙ্ক হয়ে যেত। কিভাবে? দেখেন এই 5 নম্বর কিছু বের করা লাগতো না তখন। দেখেন এই 30 নম্বর তাহলে কত পার্সেন্ট, মানে মোট নম্বরের কত পার্সেন্ট? মোট নম্বর তো 600 বের হয়েছে, তাহলে এই 30 নম্বর মোট 600 নম্বরের কয় পার্সেন্ট আমরা একটু বের করি। তাহলে যার পার্সেন্টেজ বের করতে সেটা উপরে, তাহলে এখানে এই 30 নম্বর এই 600 কয় পার্সেন্ট সেটা বের করতেছি, মানে এই 30 নম্বরের পার্সেন্টেজ বের করতেছি, তাহলে 30 উপরে। আর এই 600 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই শূন্য দিয়ে শূন্য কাটা, 3 দিয়ে যাবে হচ্ছে 20 বার, এই 20 দিয়ে যাবে হচ্ছে 5 বার। তার মানে এই 30 নম্বর আসলে মোট নম্বরের 5%। তার মানে উত্তীর্ণ হওয়ার জন্য নম্বর কত? 20% আর 30। এই 30 মানে আসলে 5%, তার মানে 20% আর এই 30 মানে 5%, তাহলে 20 আর 5 25%। তার মানে এই এতখানি করা লাগতো না। আপনারা কি বুঝছেন এই ব্যাপারটা? ভাই শতকরার পিডিএফটা তো দিছি, ভাই শতকরার পিডিএফটা দিছি। পাঁচ নম্বর 2টার একটা নিলেও তো হতো, 5 নম্বর 2টার একটা নিলেও হতো। কিভাবে? আপনাকে একটা নিয়ে কি করবেন? একটা নিয়ে তো সে শর্ত কিভাবে বসাবেন বলেন? একটা নিয়ে শর্তটা কিভাবে বসাবেন? আপনারা কি এটা বুঝছেন? এই 30 নম্বর আসলে অ্যাকচুয়ালি মোট নম্বরের কয় পার্সেন্ট সেটা যদি বের করতে চান তাহলে তো মোট নম্বরটা আগে জানতে হবে। তা মোট নম্বর না জানলে কি করে বুঝবেন? এই জন্য আগে মোট নম্বরটা বের করছি। আমার কথা কি বুঝছেন? এই বলছে যে উত্তীর্ণ হতে শতকরা কত নম্বর দরকার, তাহলে উত্তীর্ণ হতে 20% প্লাস 30। এখন এই 30 মানে কয় পার্সেন্ট সেটা যদি আমি জানতে পারতাম যে 30 নম্বর আসলে মোট নম্বরের কয় পার্সেন্ট, তাহলে আমার অঙ্কটা তাড়াতাড়ি হতো। তা 30 নম্বর মোট নম্বরের কয় পার্সেন্ট এটা জানতে হলে তো মোট নম্বর কত আগে সেটা জানতে হবে। তাহলে মোট নম্বর আগে বের করলাম 600। এবার আমি বের করতে চাই 30 আসলে 600 কত অংশ। তাহলে 30 600 কত পার্সেন্ট কিভাবে বের করবেন? যার পার্সেন্টেজ বের করতে হয় সেটা উপরে, যার সাপেক্ষে সেটা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। তাহলে 30 600 কত পার্সেন্ট, তাহলে 30 কত পার্সেন্ট সেটা বের করতে হয়, তাহলে 30 উপরে।
আর মোট নম্বরের সাপেক্ষে তাহলে 600 নিচে, শতকরা দিন 100 দিয়ে গুণ, তার মানে 5%, তার মানে 30 আসলে অ্যাকচুয়ালি 5%। বলে ক্লাস নোটগুলো দিন। আপনারা কি ক্লাসের ক্যাপশন চেক করেন আসলে অ্যাকচুয়ালি? আপনারা কি ক্লাসের ক্যাপশন চেক করেন অ্যাকচুয়ালি? ক্লাসের ক্যাপশন দেখলেই তো দেখবেন যে সবগুলো নোট দেওয়া হয়ে গেছে, একটা বা দুইটা বাদে। আমি প্রথমে এভাবেই চিন্তা করছিলাম স্যার যে 30কে পার্সেন্টেজে নিয়ে এসে 20-এর সাথে যোগ। হ্যাঁ, 30কে পার্সেন্টেজ বানাতে হলে, আচ্ছা 30কে আপনি যে পার্সেন্টেজ বানাবেন, এই 30কে পার্সেন্টেজ বানাতে হলেও তো আপনার জানতে হবে যে মোট মানে মোট নম্বর না জানলে 30কে পার্সেন্টেজ বানাবেন কেমনে, যে 30 মানে আসলে কয় পার্সেন্ট। হ্যাঁ, এটা করা যাবে, এই যে এখান থেকেও করা যাবে। দেখেন এই যে এদিকে তাকান, তার মানে 72, যে 72 মানে 12% ইজ ইকুয়াল টু 72, তাহলে আমি কি বলতে পারি না 72 ইজ ইকুয়াল টু 12%, অতএব 1 ইজ ইকুয়াল টু 72, 72 বাই 12, 12 বাই 72, 12 বাই 72%, অতএব 30 ইজ ইকুয়াল টু, দেখেন কত পদ্ধতি বেরোবে, 12 ডিভাইডেড বাই 72 গুণ হচ্ছে 30, লাগবে না, তাহলে এটা দিয়ে এটা যাবে 6 বার, 6 দিয়ে এটা যাবে 5 বার, তাহলে 5%, তার মানে 30 নম্বর মানে আসলে 5%। এই লাইনটাই করে ফেললাম, সমস্যা নাই, বাদ দেন। জি তো এই যে করে দিছি ভাই, আপনি যেটা কমেন্টে বলছেন সেটাই যে করে দিছি, যে ভাই মোট নম্বর না বের করলেও হবে, কোনো সমস্যা নাই, মোট নম্বর না বের করে অঙ্ক করে ফেলা যাবে, মোট নম্বর না বের করে ফেলা যাবে। এই যে এটা ইকুয়াল টু, এখান থেকে মানে 12% ইজ ইকুয়াল টু 72, তার মানে 72 মানে আসলে 12%, তাহলে 1 মানে কত পার্সেন্ট, আর এই 30 কত পার্সেন্ট সেটাই তো বের করতে চাচ্ছি, তাহলে 30 মানে কত পার্সেন্ট, তাহলে 30 মানে 5%, অতএব 5 নম্বর চাই 20%, আর এই 30 এর মানে হচ্ছে 5%, তাহলে 20 আর 5 25%। আমি জিনিসটা আবার মানে একটু করে দিচ্ছি, দেখেন আরো শর্ট হয়ে গেল। হ্যাঁ, এই যে অঙ্ক করতে করতে কত নতুন নতুন নিয়ম বের হয়, হ্যাঁ এর আগে তো এইভাবে করাইনি, হঠাৎ করে আজকে মাথায় আসলো। হ্যাঁ দেখেন, তাহলে 20% নম্বর পায়, 20% নম্বর পায় এবং 30 নম্বরের জন্য অকৃতকার্য হয়, তার মানে এই 20% নম্বরের সাথে যদি 30 নম্বর যোগ করি তাহলে এটা হচ্ছে 5 নম্বর। আরেকজন 32% নম্বর পায়, যা 5 নম্বর থেকে 42 নম্বর বেশি, তাহলে 32% থেকে যদি 42 বিয়োগ দিই তাহলে এটাও 5 নম্বর, তাহলে এটাও 5 নম্বর, এটাও 5 নম্বর, তার মানে দুইটাই তো 5 নম্বর। আর 5 নম্বর তো কখনো এক একজনের জন্য এক এক রকম হতে পারে না, তার মানে এই 5 নম্বর আর এই 5 নম্বর একই জিনিস। এবার পার্সেন্টগুলো, সংখ্যাগুলো এক পাশে নিয়ে আসবো, পার্সেন্টগুলো এক পাশে নিয়ে যাবো, তাহলে এই পাশে 30 আছে থাকলো, এই -42 এই পাশে এসে +42 হবে, তাহলে 30, একবারে বলে দিচ্ছি, তাহলে 30 +42 ইজ ইকুয়াল টু, এই পাশে 32% আছে থাকলো, মানে পার্সেন্টগুলো এক পাশে নিব, সংখ্যাগুলো এক পাশে নিব, +20 ওই পাশে -20%, তাহলে 30 আর 42 মানে 72 ইজ ইকুয়াল টু 32 থেকে 20 গেলে 12%, তাহলে 72 নম্বর মানে 12%। এখন আমাকে যেহেতু বলছে পাস করার জন্য শতকরা কত নম্বর দরকার, তো পাস করার জন্য নম্বর দরকার হচ্ছে 20% + 30। এখন যদি অঙ্কে চাইছে পাস করার জন্য শতকরা কত দরকার, অর্থাৎ এই পুরোটাই শতকরা কত, কিন্তু এই 20% বুঝছে কিন্তু 30 তো শতকরাই নাই, তাহলে এটাকে শতকরায় কনভার্ট করতে হবে। তাহলে 30 নম্বর মানে শতকরা কত সেটা বের করবো, তাহলে 72 ইকুয়াল টু 12%, 1 ইজ ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 72%, অতএব 30 ইজ ইকুয়াল টু কত, তাহলে 30 ইজ ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 72 ইন্টু হচ্ছে 30, এটা দিয়ে এটা যাবে 6 বার, এই 6 দিয়ে এটা যাবে 5 বার, তার মানে 5%, তার মানে হলো 30 নম্বর মানে 5%, তাহলে অতএব 5 নম্বর হচ্ছে শতকরা 20% প্লাস এই 30 মানে আসলে 5%, তাহলে 25%। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করি বুঝতে পারছেন। ওকে, বোঝা গেছে ব্যাপারটা বোঝা গেছে না? নতুন একটা নিয়ম আমি করালাম, এই নিয়মে এই অঙ্ক আগে করাইনি, করতে করতে অনেক কিছুই মানুষের মাথায় আসে। ঠিক আছে, তো আজকে আমরা এখানেই সমাপ্ত করবো। হ্যাঁ, আজকে এখানেই সমাপ্ত করবো। আমাদের আগামী ক্লাসে আগামীকাল খুবই দারুণ একটা নিয়ম শেখাবো, ওই নিয়মটাও পরীক্ষায় প্রচুর আসছে, প্রচুর। হ্যাঁ, এবং আজকে যে জিনিস শিখলাম সেই জিনিসের সাহায্যে ওটা সলভ করব। দেখবেন যে আজকে যা শিখালাম আপনাদেরকে, যে দাম মানে চাল বাবদ খরচ বৃদ্ধি পাবে না, এই যে কনসেপ্ট ব্যবহার করছি ওখানে সেই কনসেপ্টই ব্যবহার করবো। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, শুভরাত্রি।